এরপরে যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে? কোশ্চেনটা টুকে নে। আচ্ছা দেখ কি কি বের করতে বলেছে এখানে। ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলেছে, ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে বলেছে, কারেন্ট রেশিও বের করতে বলেছে, অ্যাসিড টেস্ট রেশিও বের করতে বলেছে, ডেট ইকুইটি রেশিও বের করতে বলেছে, আর অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও বের করতে বলেছে। এই যে সবকটা রেশিও আগের যে 5টা ভিডিও আপলোড করা আছে ওর মধ্যে সবকটা বলা আছে, ডিটেইলসে বোঝানো আছে। তো এইগুলো নিয়ে বেশি ডিটেইলসে আলোচনা করছি না, জাস্ট আমরা অ্যানসার গুলো বের করছি। প্রথমে বের করতে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল। প্রথমে কি বের করতে বলেছে? ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল। তো লেখ এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু, লেখ ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু, working capital equal to current assets minus current liabilities. Working capital equal to current assets minus current liabilities. Current assets minus current liabilities. কি লিখলাম? ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এবার কারেন্ট অ্যাসেট আমাদের আলাদা করে ক্যালকুলেশন করে নিতে হবে। নিচে করছি কারেন্ট অ্যাসেট গুলো কোনগুলো, নিচে আলাদা করে ওয়ার্কিংস করছি কারেন্ট অ্যাসেট কোনগুলো, ঠিক আছে? কারেন্ট অ্যাসেট কি কি বলেছে আমরা কোশ্চেনটা যদি ভালো করে দেখি, ব্যালেন্স শিটের দিকে যদি তাকাই, প্রথমে লেখা আছে ইনভেন্টরি, ঠিক আছে? প্রথমে লেখা আছে ইনভেন্টরি, তার আন্ডারে আছে স্টোর আছে আর স্টক ইন ট্রেড আছে। তাহলে এখানে লিখছি ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেটস মধ্যে কি কি আছে? ইনভেন্টরিজ, ঠিক আছে? ইনভেন্টরি মানে স্টক, ঠিক আছে? ইনভেন্টরিজ, এই ইনভেন্টরিজ এর আন্ডারে কি আছে? স্টোর আছে আর স্টক ইন ট্রেড আছে। স্টোর আছে, স্টোর, তো স্টোর কত টাকা আছে? স্টোর আছে 12,000 টাকা, স্টোর আছে 12,000, ঠিক আছে? আর আছে স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড, আর আছে স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড কত আছে? 32,000, 32,000। তার মানে কি কি লিখলাম? কারেন্ট অ্যাসেট, আমরা জানি কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে, ব্যালেন্স শিটের দিকে তাকালে ভালো করে তাকালেই বুঝতে পারবো। ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট বলে একটা হেডিং দিয়েছে, ওর আন্ডারে প্রথমেই লেখা ছিল ইনভেন্টরি, ইনভেন্টরির মধ্যে আছে স্টোরস আর স্টক ইন ট্রেড, তো লিখে দিলাম ইনভেন্টরির মধ্যে স্টোর আর স্টক ইন ট্রেড লিখলাম। আচ্ছা তারপর ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট। আমরা জানি ট্রেড রিসিভেবল মধ্যে কি থাকে? ডেটার্স থাকে, বিল রিসিভেবল থাকে, এইগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট। তার মানে ইনভেন্টরিটা এ দিয়ে লিখলাম, বি দিয়ে লিখবো ট্রেড রিসিভেবল, বি দিয়ে লিখবো ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল। তো কত টাকা দিয়েছে ট্রেড রিসিভেবল? এই অঙ্কের ট্রেড রিসিভেবল গুলো দিয়েছে 10,000, এখানে লিখে দিলাম 10,000। আচ্ছা তারপর কি বলেছে? তাহলে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটস। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটস। তো কত বলেছে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট একবার বলে দিই। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি থাকে? ক্যাশ থাকে আর ব্যাংক থাকে, ক্যাশ থাকে আর ব্যাংক থাকে। এটা বলেছে 6,000, ঠিক আছে? এই যে এই চারটি আইটেম যোগ করব, চারটি আইটেম যোগ করে যেটা হবে সেটাই কারেন্ট অ্যাসেট। একটা কথা বলে দিই, আদার কারেন্ট অ্যাসেট কিন্তু কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়ে না। এই আদার কারেন্ট অ্যাসেট হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট, আদার কারেন্ট অ্যাসেট হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট। তার মানে আশা করি বোঝা গেল। এটা টোটাল করব 12 আর 32, দেখা যাক যোগ করে দেখা যাক কত হচ্ছে। 12 plus 32 plus 10 plus 6, তার মানে আমার হচ্ছে 60,000। কারেন্ট অ্যাসেট হচ্ছে 60,000, তাহলে এখানে কারেন্ট অ্যাসেট লিখলাম 60,000। তার মানে এখানে লিখতে পারি কারেন্ট অ্যাসেট কত হলো? 60,000, তার থেকে আমরা কারেন্ট লায়াবিলিটি মাইনাস করব, ঠিক আছে? এবার এখানে আলাদা করে রাফ করে নিই কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটিস বের করে নিই, কারেন্ট লায়াবিলিটিস। দেখা যায় কারেন্ট লায়াবিলিটি কি কি দিয়েছে। কারেন্ট লায়াবিলিটি আমরা সবাই দেখতে পাচ্ছি, বলছে শর্ট টার্ম বরোইংস, ব্র্যাকেটে বলছে ব্যাংক লোন। কি বলেছে? কারেন্ট লায়াবিলিটি আন্ডারে প্রথমে বলছে শর্ট টার্ম বরোইংস, শর্ট টার্ম বরোইংস এখানে লিখছি আলাদা করে শর্ট টার্ম বরোইংস, শর্ট টার্ম বরোইংস, ঠিক আছে? শর্ট টার্ম বরোইংস কত টাকা দিয়েছে? শর্ট টার্ম বরোইং দিয়েছে 12,000, ঠিক আছে? এটা দিয়ে শর্ট টার্ম বরোইং দিয়ে 12,000। আর কি দিয়েছে? আর দিয়েছে ডেট পেবেল, ডেট পেবেলের মধ্যে কি আছে? ক্রেডিটার্স আছে, ঠিক আছে? এটা দিয়েছে ডেট পেবেল, কত টাকা দিয়েছে?
ট্রেড পেবেল দিয়েছে আমাদের 16000, লিখে দিলাম 16000। আচ্ছা আর কি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে আনপেড আদার কারেন্ট লাইবিলিটি, আদার কারেন্ট লাইবিলিটির মধ্যে আছে আনপেড ডিভিডেন্ড। ঠিক আছে, তো আমরা আদার কারেন্ট লাইবিলিটি লিখে দিলাম, এটাও কিন্তু আমাদের কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে পড়ে। কত টাকা দিয়েছে আদার কারেন্ট লাইবিলিটি 2000। আচ্ছা আর কি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন কত দিয়েছে 10000, শর্ট টার্ম প্রভিশন দিয়েছে 10000। টোটাল কত হচ্ছে 12 আর 16 28, 28 আর 12 40000। তার মানে কি বলতে পারলাম, কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি আসে, শর্ট টার্ম প্রভিশন আসবে, ঠিক আছে, আদার কারেন্ট লাইবিলিটি আসবে, ট্রেড পেবেল আসবে আর শর্ট টার্ম বরোইংস আসবে, চারটে আসবে। কত হলো 40000। তাহলে ফার্স্ট অ্যানসার আমাদের হয়ে গেল কত, ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে গেল 20000 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে গেল কত আমাদের 20000 টাকা। আচ্ছা এইবার আমরা করব কি, এইবার আমরা করব ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড আমরা যে কোনো দিক থেকে করতে পারি, অ্যাসেটের দিক থেকেও করতে পারি, আবার লায়াবিলিটি সাইড দিয়েও করতে পারি। তারপরে এরপর আমরা করব ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা কিনা আমরা অ্যাসেটের দিক থেকেও করতে পারি, আবার লায়াবিলিটির দিক থেকেও করতে পারি। আচ্ছা এবার তাহলে এটা মুছে দিচ্ছি, এবার আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে। এবার আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল তো হয়ে গেল, সরি এবার আমরা করব ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড দুদিক থেকে করা যায়, অ্যাসেটের সাইড দিয়েও করতে পারি, আবার লায়াবিলিটি সাইড দিয়েও করতে পারি। তো দুদিক দিয়ে করে দিচ্ছি, অ্যাসেটের দিক দিয়েও করে দিচ্ছি, আবার লায়াবিলিটি সাইড দিয়েও করে দিচ্ছি। তো প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা প্রথমে অ্যাসেট সাইড দিয়ে করি, আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড বের করি অ্যাসেট সাইড দিয়ে। ঠিক আছে, প্রথমে আমরা অ্যাসেট সাইড দিয়ে বের করব ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমরা অ্যাসেট সাইড দিয়ে করি তাহলে কি হবে ফর্মুলা, ফর্মুলাটা কি হবে আমি এইভাবে লিখছি, বিভিন্ন রকম ভাবে লেখা যায়, ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, এটা করলেও ক্যাপিটাল এমপ্লয়েড হয়। ঠিক আছে, কি বললাম, ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কিন্তু আমরা এখানে কিভাবে লিখব, এখানে আমরা কি করে লিখব, এই যে আমি এখানে রাফ করে দিচ্ছি, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট দুটো অ্যাসেট যোগ করলে কি হয় টোটাল অ্যাসেট। এই টোটাল অ্যাসেট থেকে যদি আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দিই তাহলে তো আমার ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা অ্যাসেট সাইড দিয়ে করলাম। তো আমরা কি করে বের করতে পারি, আমরা কি করে বের করতে পারি ক্যাপিটাল এমপ্লয়েড, এখানে লিখছি নন কারেন্ট অ্যাসেট। তো বলতে পারি এখানে তো আমি ফর্মুলা ফিক্সড অ্যাসেট বললাম, তো নন কারেন্ট অ্যাসেটও লিখছি, ফিক্সড অ্যাসেটেরই আরেকটা নাম নন কারেন্ট অ্যাসেট। তাই এখানে লিখতে পারি নন কারেন্ট অ্যাসেট, এখানে লিখতে পারি নন কারেন্ট অ্যাসেটস। দেখা যাক নন কারেন্ট অ্যাসেটস অঙ্ক কত দিয়েছে, নন কারেন্ট অ্যাসেট অঙ্ক দিয়েছে 1,80,000, 1,80,000। ঠিক আছে, তার সাথে যোগ করতে হয় কারেন্ট অ্যাসেট, তার সাথে যোগ করতে হয় কারেন্ট অ্যাসেট। কিছুক্ষণ আগে কারেন্ট অ্যাসেট বের করে দিলাম, কিছুক্ষণ আগে কারেন্ট অ্যাসেট বের করলাম কত 60,000, 60,000 তার মানে 1,80,000 আর 60, 1,80,000 আর 60,000 দুটো যোগ করব, দুটো যোগ করলে কত হচ্ছে 2,40,000। ঠিক আছে, তো তার থেকে মাইনাস করব কারেন্ট লায়াবিলিটি, তার থেকে মাইনাস করব কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, তার থেকে মাইনাস করব কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কত বেরিয়েছিল 40,000, কারেন্ট লায়াবিলিটি বেরিয়েছিল 40,000, তাহলে 2,40,000 থেকে 40,000 বাদ দিই তাহলে কত হচ্ছে 2,00,000 টাকা, 2,00,000 টাকা। এটা বেরিয়ে গেল আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। কোন দিক থেকে করলাম, ফর্ম অ্যাসেট সাইড। ঠিক আছে, এখানে যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করলাম ফর্ম অ্যাসেট, ঠিক আছে, ফর্ম অ্যাসেট সাইড। অ্যাসেটের দিক থেকে দেখলে, অ্যাসেট সাইডের দিক থেকে দেখলে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা এটা। ঠিক আছে, এবার যদি আমরা লায়াবিলিটি অ্যাপ্রোচ করি, মানে কি লায়াবিলিটি অ্যাপ্রোচ, যদি লায়াবিলিটি সাইড দিয়ে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কি হবে। ঠিক আছে, লায়াবিলিটি সাইড দিয়ে বের করার চেষ্টা করলে কি হয়, নিয়ম হচ্ছে তোমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল, দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস, প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস। ঠিক আছে, তো তাহলে কি করলাম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল যোগ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ এন্ড সারপ্লাস, এর থেকে মাইনাস করতে হয় ফিক্টিসিয়াস অ্যাসেটস, এর থেকে মাইনাস করতে হয় ফিক্টিসিয়াস অ্যাসেটস। ঠিক আছে, পরে যেটা বেরোয় তাকে বলে প্রোপ্রাইটারস ফান্ড। কি বলে তাকে, প্রোপ্রাইটারস ফান্ড। এই প্রোপ্রাইটারস ফান্ডের আরেকটা নাম হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড। কি বললাম, এই প্রোপ্রাইটারস ফান্ডের আরেকটা নাম হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড।
আরেকটা নাম হচ্ছে নেট ওয়ার্থ। যেহেতু আগের ভিডিওতে এইগুলো অনেক ডিটেইলসে বলা ছিল, এই জন্য আর বেশি ডিটেইলসে গেলাম না, ভিডিওতে আগে এগুলো অনেক ডিসকাস করা আছে। তো অঙ্কে দেখা যাক ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত বলেছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে 1,50,000। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত বলেছে 30,000। ঠিক আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস কত বলেছে 24,000। ঠিক আছে, আর ফিকটিসিয়াস অ্যাসেট কোনটা কিছুক্ষণ আগেই বলছিলাম, আদার কারেন্ট অ্যাসেট গুলোই হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। আদার কারেন্ট অ্যাসেট কত কত দেখতে পাচ্ছিস, 48,000 টাকা ছিল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আর ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার ছিল 4,000। তার মানে আমার এখানে ফিকটিসিয়াস অ্যাসেট কত আছে 52,000। তো দেখা যাক প্লাস মাইনাস করে কত দাঁড়াচ্ছে, এটা প্লাস মাইনাস করে কত দাঁড়াচ্ছে আমি আবার বলে দিচ্ছি। আদার কারেন্ট অ্যাসেটই হচ্ছে আমাদের ফিকটিসিয়াস অ্যাসেট। তো আদার কারেন্ট অ্যাসেট যত ছিল 48,000 টাকা আর 4,000 টাকা, দুটো যোগ করে হচ্ছে 52,000। এটাই হচ্ছে আমাদের ফিকটিসিয়াস অ্যাসেট। তাহলে কত হচ্ছে 1,50,000 আর 30 1,80,000, 1,80,000 আর 24 2,04,000। তাহলে লেখা যাক এখানে 2,04,000 মাইনাস 52,000 করে কত হচ্ছে 1,52,000 করে হচ্ছে 1,52,000। এটা হচ্ছে আমাদের প্রোপ্রাইটারস ফান্ড বেরিয়ে গেল, প্রোপ্রাইটারস ফান্ড বেরিয়ে গেল। এর সাথে কি যোগ করতে হয়, এর সাথে যদি আমরা লোন যোগ করি, লোন ঠিক আছে, লোন যদি যোগ করি, তো লোন কত দিয়েছে এখানে লোন কত দিয়েছে, লোন দিয়েছে 48,000। এই 48 যদি আমরা যোগ করে দিই, 48 যোগ করে দিলে কত হচ্ছে 2 লাখ। তার মানে আমার লাইবিলিটি সাইড তো ক্যাপিটাল এমপ্লয় বেরিয়ে গেল, লাইবিলিটি সাইড তো আমার ক্যাপিটাল এমপ্লয় বেরিয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেল অ্যাসেট দিক দিয়ে করি বা লাইবিলিটি করি অ্যানসার একই বেরোবে, দু সাইড দিয়েই করে দিলাম, এটা জানাটা খুব জরুরি। আচ্ছা এবার করব কি আমরা, এটা হচ্ছে 2 নম্বর অ্যানসার হলো। 3 নম্বর অ্যানসার করব কি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও নতুন করে শেখানোর কিছু নেই, খুব সম্ভবত 2 নম্বর ভিডিওতে আমরা কারেন্ট রেশিও নিয়ে ডিসকাস করেছি। সেই কারেন্ট রেশিও আবার বের করতে বলেছি। ঠিক আছে, কারেন্ট রেশিও আবার বের করতে বলেছি। তো তোমরা জানিস সবাই কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট কত বের করেছি আমরা 60,000 আর কারেন্ট লায়াবিলিটি 40,000। 60,000 ডিভাইড বাই 40,000 করলে কত হচ্ছে, 60,000 ডিভাইড বাই 40,000 করলে হচ্ছে রেশিও করলে দাঁড়াচ্ছে 1.5:1। তার মানে এই অ্যানসারটা হয়ে গেল, তিনটে পয়েন্ট বের করে দিলাম। 4 নম্বর পয়েন্ট কি বলেছে অ্যাসিড টেস্ট রেশিও। 4 নম্বর পয়েন্ট বলেছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও বলে দেই, এই অ্যাসিড টেস্ট রেশিওর অনেকগুলো নাম আছে, আগেও বলা আছে তবু আবার বলে দিচ্ছি। অ্যাসিড টেস্ট রেশিওর অনেকগুলো নাম, একটা হচ্ছে লিকুইড রেশিও, ঠিক আছে, একটা হচ্ছে লিকুইড রেশিও, আর একটা নাম কি, আর একটা হচ্ছে কুইক রেশিও। ঠিক আছে, তো তাহলে অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা কি বলেছিলাম, শিখিয়েছিলাম কি কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক বাদ দিই, ক্লোজিং স্টক, এই ক্লোজিং স্টক মানে ইনভেন্টরিকে বোঝাচ্ছে, ইনভেন্টরি অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক বাদ দিই আর যদি প্রিপেড এক্সপেন্সেস থাকে তাহলে লিখতে পারি কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক বাদ দিতে হয় আর প্রিপেড এক্সপেন্সেস বাদ দিতে হয়। তো এই অঙ্কে তো প্রিপেড এক্সপেন্সেস নেই তাই লিখলাম না, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এই অঙ্কে যেহেতু ব্যাংক ওভারড্রাফট নেই তাই লিখলাম না। তার মানে কারেন্ট অ্যাসেট আমাদের কত বেরিয়েছে 60,000, কারেন্ট অ্যাসেট বেরিয়েছে 60,000। এইবার ক্লোজিং স্টক কোনটা, ক্লোজিং স্টক যদি কারেন্ট অ্যাসেটটা কি করে বের করেছিলাম ওখানে যদি দেখিস দেখ ইনভেন্টরি লেখা ছিল না, ইনভেন্টরি আন্ডারে ছিল স্টোর আর স্টক দুটো যোগ করলেই তাকে বলে স্টক। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে এখানে ক্লোজিং স্টক লেখা আছে, ক্লোজিং স্টক মানেই ইনভেন্টরি। তো ইনভেন্টরি কত ছিল, একটা ছিল 12,000 আর একটা ছিল 32,000। তাহলে 12 আর 32 যোগ করে কত হয় 44,000 টাকা। 12 আর 32 যোগ করে তো 44,000 টাকা। ক্লোজিং স্টক আমাদের বেরিয়ে গেল 44,000 টাকা। আর কারেন্ট লায়াবিলিটিস কত ছিল 40,000 টাকা। তার মানে আমি আবার বলে দিচ্ছি যদি অসুবিধা হয়, ক্লোজিং স্টকের আরেকটা নাম হচ্ছে ইনভেন্টরি। ক্লোজিং স্টক মানেই ইনভেন্টরি। আর আমরা যখন ফার্স্ট ওয়ার্কিংস করলাম কারেন্ট অ্যাসেট বের করলাম সেখানে প্রথমেই লিখেছিলাম ইনভেন্টরি। ঠিক আছে, ইনভেন্টরি আন্ডারে দুটো পয়েন্ট লিখেছিলাম, একটা স্টোর লিখেছিলাম আর একটা স্টক ইন ট্রেড লিখেছিলাম। মানে স্টোর আর স্টক ইন ট্রেড দুটো যোগ করলে বেরিয়ে যাচ্ছে তোমার 44,000। এটাই হচ্ছে ক্লোজিং স্টক। তো আশা করি বোঝা গেল এটা কত হচ্ছে 16,000 বাই 40,000। এটা হচ্ছে 16,000 বাই 40,000। তাহলে এটা রেশিও করা যাক, 16,000 বাই 40,000 এর রেশিও করলে দাঁড়াচ্ছে 16,000 বাই 40,000 রেশিও করলে কত দাঁড়াচ্ছে দেখা যাক। আচ্ছা আরেকটা কথা একটা জিনিস বলা হয়নি আমাদের, ফর্মুলা কি বলেছিলাম, ফর্মুলা বলছে অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। যেহেতু আমাকে প্রিপেড এক্সপেন্সেস নেই তাই লিখি, আর ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হয়। তো কোশ্চেনে ব্যাংক ওভারড্রাফট নেই কিন্তু ব্যাংক লোন আছে। এখানে যে কোশ্চেনে ব্যাংক লোন দিয়েছে না, দেখ আমি বলে দিই
অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট 2013 এ যে শিডিউল 3 যে ব্যালেন্স শিট ফরম্যাট দিয়েছে, শর্ট টার্ম বরোইংস এর মধ্যে কি আছে, ব্যাংক ওভারড্রাফট। শর্ট টার্ম বরোইংস এর মধ্যে ব্যাংক ওভারড্রাফট আসে। এই কোশ্চেনে শর্ট টার্ম বরোইংস দিয়েছে, কিন্তু তার মধ্যে ব্যাংক ওভারড্রাফট দেয়নি, কি দিয়েছে, ব্যাংক লোন দিয়েছে। তার মানে এই যে এখানে ব্যাংক লোন ব্যাংক ওভারড্রাফট হিসেবে ট্রিট করা হলো। তাই আমরা এখানে লিখতে পারি কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক লোন। কি লিখবো, কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক লোন। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে। বাট তোরা বলতেই পারিস ব্যাংক ওভারড্রাফট মাইনাস হয় কেন, ব্যাংক লোন লিখলাম, বলে দিলাম কেন ব্যাংক লোন লিখলাম। ঠিক আছে, ব্যাংক লোনটাকে ব্যাংক ওভারড্রাফট হিসেবে ট্রিট করা হলো, যেহেতু এটা শর্ট টার্ম বরোইংস এর মধ্যে দিয়েছে। তো ব্যাংক লোন কত টাকা দিয়েছে, ব্যাংক লোন দিয়েছে আমাদের 12,000 টাকা। তো এই 40 থেকে এই 12,000 টাকা বাদ দিই, কত হচ্ছে, 28,000 টাকা। এবার 16,000 বাই 28,000 করলে কত হচ্ছে, 16,000 বাই 28,000 করলে হচ্ছে 0.57:1, 0.57:1। তাহলে এই आंसरটা হয়ে গেল। এত অবধি টুকে নে, তারপর বলছি 5 নম্বর। ঠিক আছে, ডেট ইকুইটি রেশিও। এবার করব ডেট ইকুইটি রেশিও। দেখ কি নতুন ডেট ইকুইটি রেশিও, আগের ক্লাসে মানে আমার মনে সেকেন্ড কি থার্ড ভিডিওতে ছিল রেশিও, ডেট ইকুইটি রেশিও ওখানে নিয়ে আলোচনা করা ছিল। তো একদম ইজি জিনিস, ডেট ইকুইটি রেশিও কত ইজি ফর্মুলা, ডেট ইকুইটি রেশিও। তাহলে ডেট ইকুইটি রেশিও বের করার ফর্মুলাটা কি, ডেট বাই ইকুইটি। কি বললাম, ডেট বাই ইকুইটি। বেশ হয়ে গেল, ডেট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা ডেট বাই ইকুইটি। এখানে ডেট বলতে কেউ টোটাল ডেটকে নেবে, কেউ টোটাল ডেটকে নেবে, কেউ শুধু লং টার্ম ডেটকে নেবে। যার যা ইচ্ছা সে সেটা করবে, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। ডেট বলতে আমি টোটাল ডেট নিতে পারি, লং টার্ম ডেট নিতে পারি। তোরা বল কি নেব, টোটাল ডেট নিতে বলবি, তাই তো। দেখ টোটাল ডেট নিলাম, টোটাল ডেট, ঠিক আছে, ডিভাইড বাই ইকুইটি। ইকুইটি মানে কি বোঝায়, ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড। এই মাত্র বের করলাম, ইকুইটি মানেই হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড। আমরা জানি ইকুইটিকেই বলে শেয়ার হোল্ডার ফান্ড। তো শেয়ার হোল্ডার ফান্ড কত বেরিয়েছিল এই মাত্র করলাম, এই মাত্র আমাদের শেয়ার হোল্ডার ফান্ড কত বেরোলো। এই দেখ বলতো শেয়ার হোল্ডার ফান্ড, আগে অঙ্কটা করলাম শেয়ার হোল্ডার ফান্ড কত বেরিয়েছে, 2 লাখ টাকা, তাই তো। না না, ক্যাপিটাল এমপ্লয়েড 2 লাখ। ওয়ার্কিং ক্যাপিটাল শেয়ার হোল্ডার, তো ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড বললাম, এখানে লিখে দিই ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড। তো এখানে লিখেছি, পাশে লিখেছি ইকুইটি মানে হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার ফান্ড। ইকুইটি মানে হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার ফান্ড। যে শেয়ার হোল্ডার ফান্ড আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, ঠিক আছে, কত টাকা, 1,52,000 টাকা। ঠিক আছে, শেয়ার হোল্ডার ফান্ড আমাদের বেরিয়েছে কত, 1,52,000 টাকা। তো এখানে লিখে দিই টোটাল ডেট। টোটাল ডেট বলতে কি বোঝায়, এখানে পাশে লিখেছি টোটাল ডেট, টিডি। টিডি বের করার ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেট প্লাস কারেন্ট লায়াবিলিটিস। তো লং টার্ম ডেট অঙ্কে কত বলেছে, লং টার্ম ডেট, অঙ্কে বলেছে লং টার্ম ডেট 48,000, আর কারেন্ট লায়াবিলিটিস বেরিয়েছিল 40,000। এর টোটাল কত হলো, 88,000। তার মানে এখানে লিখবো 88,000 ডিভাইডেড বাই 1,52,000, ডিভাইড বাই 1,52,000। তাহলে কি বললাম, 88,000 ডিভাইডেড বাই 1,52,000 পড়ে হচ্ছে 0.58:1, 0.58:1। তাহলে এটা হয়ে গেল 5 নম্বর হয়ে গেল। এবার লাস্ট হচ্ছে অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও। ঠিক আছে, এটা করে নিই, তারপর একবার ঢুকে নিস। অ্যাসেট, এটা নতুন, এটা পাস নি আমি। অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও, অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও। কি বললাম, অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও। তো অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও বের করার ফর্মুলা কি, অ্যাসেট প্রপ্রাইটরশিপ রেশিও বের করার ফর্মুলা হচ্ছে অ্যাসেট মানে টোটাল অ্যাসেট। অ্যাসেট বলতে এখানে টোটাল অ্যাসেট কে বোঝানো হচ্ছে, টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই প্রপ্রাইটারস ফান্ড, প্রপ্রাইটারস ফান্ড ডিভাইডেড বাই প্রপ্রাইটারস ফান্ড। ঠিক আছে, টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই প্রপ্রাইটারস ফান্ড। প্রপ্রাইটারস ফান্ড তো আমরা কিছুক্ষণ আগেই বের করলাম। দেখ, যার নাম ইকুইটি, তার নাম শেয়ার হোল্ডার ফান্ড, তার নাম প্রপ্রাইটারস ফান্ড, তার নামই নেটওয়ার্ক। মানে একজনের কতগুলো নাম আছে, ইকুইটি, শেয়ার হোল্ডার ফান্ড, প্রপ্রাইটারস ফান্ড আর নেটওয়ার্ক, চারটে একই। তার মানে আমরা কত বলবো, প্রপ্রাইটারস ফান্ড, স্যার প্রপ্রাইটারস ফান্ড 1,52,000। ঠিক আছে, এবার লিখবো টোটাল অ্যাসেট। কিছুক্ষণ আগেই সবার প্রথমেই ওয়ার্কিংস করলাম টোটাল অ্যাসেট। দেখ মনে করার চেষ্টা কর, ওই নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট দুটো যোগ করে টোটাল অ্যাসেট বেরিয়েছিল, তাই না। কত বেরিয়েছিল বল, কত বেরিয়েছিল বল, 2,40,000, তাই তো। 2,40,000, তাহলে এখানে লিখবো 2,40,000। তাই লিখলাম এখানে 2,40,000, 2,40,000 ডিভাইডেড বাই
ডিভাইড বাই 1,52,000 তাহলে কত হচ্ছে এটা করে आंसर বেরোবে কত 1.58:1 1.58:1 তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল কত ইজি অঙ্ক কিছু নেই এরকম অঙ্ক এই অঙ্কটা সিইউবি কম অনার্স এর 1996 এ এসেছিল ইজি অঙ্ক ছিল করে নে এটা আচ্ছা এবার দেখ এর পরের অঙ্কটা এই অঙ্কটা ভালো অঙ্ক 2007 এ এসেছিল অনার্স এ বলে from the following available data calculate the additional ratio required to be shown in modern approach to financial statement analysis FSA to test profitability only মানে প্রফিটেবিলিটি রেশিও বের করতে বলে যারা আমরা প্রফিটেবিলিটি রেশিওর ভিডিও দিয়েছি ঠিক আছে প্রফিটেবিলিটি রেশিও বলতে কি বোঝায় গ্রস প্রফিট বোঝায় নেট প্রফিট বোঝায় অপারেটিং প্রফিট বোঝায় এইগুলোকেই বোঝায় ঠিক আছে এই প্রফিটেবিলিটি রেশিও বের করতে বলেছে তো দেখা যায় প্রফিটেবিলিটি রেশিও কি করে বের করব তো প্রথমে কি করলাম প্রথমে বললাম গ্রস প্রফিট রেশিও ঠিক আছে তো একটা একটা করে কত নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক প্রথমে বের করব গ্রস প্রফিট রেশিও তো সবাই কর আমার সামনে সবাই কর গ্রস প্রফিট রেশিও লেখ আমি বলছি লিখতে দেখ গ্রস প্রফিট রেশিও ঠিক আছে লিখেছি গ্রস প্রফিট রেশিও বের করার ফর্মুলা শিখেছি গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100 ঠিক আছে কোশ্চেনে দেখ গ্রস প্রফিট কত বলেছে স্যার কোশ্চেনে গ্রস প্রফিট তো বলেনি গ্রস মার্জিন বলেছে গ্রস মার্জিন হচ্ছে গ্রস প্রফিট ঠিক আছে গ্রস মার্জিন হচ্ছে গ্রস প্রফিট তো গ্রস মার্জিন কত দিয়েছে 1,14,000 মানে গ্রস প্রফিট হলো 1,14,000 সেল কত বলেছে সেল বলেছে 3,80,000 তার মানে 1,14,000 না 1,14,000 ডিভাইড বাই 3,80,000 ইনটু 100 করলে কত হচ্ছে পুরো হচ্ছে তোমাদের 30% হচ্ছে গ্রস প্রফিট রেশিও এইবার করব আমরা নেট প্রফিট রেশিও ঠিক আছে নেট প্রফিট রেশিও তো নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100 তো ধরো বলবি সেল তো বলে দিয়েছে কোনো অসুবিধা নেই সেল বলেছে 3,80,000 লিখে দে ইনটু 100 এটাও লিখে দিলাম প্রশ্ন হচ্ছে নেট প্রফিট তো অঙ্কে বলেনি না বললে বের করে নেব কি আর এমন কিছু একদমই ইজি নেট প্রফিট বলেই তো বের করে নেব নেট প্রফিট কি করে বের করতাম স্যার গ্রস প্রফিট থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস বাদ দিতে হবে গ্রস প্রফিট থেকে যদি আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস বাদ দিই তাহলে তো আমার নেট প্রফিট বেরিয়ে যাবে তাহলে এখানে গ্রস প্রফিট থেকে যদি আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস বাদ দিই তাহলে আমার নেট প্রফিট বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি যদি বোঝা যায় আমাদের ভিডিওতে আগে বলাই ছিল নেট প্রফিট কি করে বের করতে আমি এখানে দেখিয়ে দিই নেট প্রফিট বের করার অরিজিনালি যে রুল সেটা বলছে গ্রস প্রফিট থেকে তুমি অপারেটিং খরচ বাদ দাও ঠিক আছে গ্রস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে হয় হচ্ছে তোমার অপারেটিং প্রফিট কি হয় অপারেটিং প্রফিট গ্রস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে হয় অপারেটিং প্রফিট এই অপারেটিং প্রফিট থেকে যদি আমরা নন অপারেটিং প্রফিট থেকে যদি আমরা নন অপারেটিং খরচ বাদ দিই আর নন অপারেটিং ইনকাম যোগ করি তাহলে যেটা বের হয় তাকে বলে নেট প্রফিট তাহলে কি বললাম অরিজিনালি নেট প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দাও করে হবে অপারেটিং প্রফিট এই অপারেটিং প্রফিট থেকে যদি নন অপারেটিং খরচ বাদ দিই আর নন অপারেটিং ইনকাম যোগ করি তাহলে আমার বেরোবে নেট প্রফিট ঠিক আছে তো এখানে তো আমাকে আলাদা করে বলেনি কিছু ঠিক আছে তো আলাদা করে কিছু বলেনি তার মানে এখানে কি হচ্ছে আমরা নেট প্রফিট যদি আমাকে বের করতে বলে গ্রস প্রফিট থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা যদি বাদ দিই তাহলে আমার নেট প্রফিট বেরিয়ে যাবে তো গ্রস প্রফিট অঙ্কে আমাকে বলে দিয়েছিল কত 1,14,000 আচ্ছা ইনডাইরেক্ট এক্সপেন্সেস এখানে খরচ কি আছে এই অঙ্কটা যদি আমরা ভালো করে পড়ি খরচগুলো ভালো করে পড়ি এখানে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ঠিক আছে তো আমি একটু আলাদা করে যদি এখানটা দেখাই যদি বুঝতে অসুবিধা হয় এটা আমি এখানে যদি দেখাই গ্রস প্রফিট কত বলেছিল গ্রস প্রফিট বলেছিল 1,14,000 আচ্ছা অপারেটিং এক্সপেন্সেস এর एग्जांपल হচ্ছে এখানে যেটা বলেছে কি বলেছে অপারেটিং এক্সপেন্সেস এখানে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দুটো এক্সপেন্সেস যোগ করলে তাকে বলে অপারেটিং এক্সপেন্সেস তাহলে দুটো এক্সপেন্সেস যোগ করে দেখা যায় কত হচ্ছে 11 আর 8 যোগ করে হচ্ছে 19,000 এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস তার মানে 1,14,000 থেকে যে 19,000 বাদ দিই কত হচ্ছে 95,000 অপারেটিং প্রফিট তো আমার অঙ্কে নন অপারেটিং খরচ নেই নিলাম না নন অপারেটিং ইনকাম নেই নিলাম না
তাহলে কি হবে 95000 আমার বেরিয়ে গেল নেট প্রফিট। তো বলতে পারি তো, তার মানে আমি তো ডাইরেক্ট বলতেই পারি, আমি এটাই করে দিই, এটা লিখে লাভ নেই, এটা লিখে লাভ নেই, এটাই মানে বেস্ট লাগবে, এটাই সবচেয়ে বেস্ট। 95000 আমাদের কত হলো নেট প্রফিট। তাহলে নেট প্রফিট কত 95000, এখানে লিখে দেয় 95000 নেট প্রফিট। তো 95000 ডিভাইড বাই 3,80,000 ইনটু 100 করে কত হচ্ছে, করে কত হচ্ছে 25%, করে কত হচ্ছে 25%। তো দেখ আরেকবার না রিভিশন করে দিই, আরেকবার বলে দিই কি বলেছে এখানে, নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা নেট প্রফিট বাই সেল ইনটু 100, একদম ঠিক। ফার্স্ট ভিডিওতে আমরা পড়িয়েছিলাম, মনে করার চেষ্টা কর, নেট প্রফিট কি করে বের করতে হয়, গ্রস প্রফিট কি করে বের করতে হয়, অপারেটিং প্রফিট কি করে বের করতে হয়, সব করা ডিটেইলসে বলেছিলাম। তো আমরা এই ফরম্যাট ফেলেছিলাম তখন ওখানে, গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং খরচ বাদ দিই তাহলে হয় অপারেটিং প্রফিট, আর অপারেটিং প্রফিট থেকে যদি নন অপারেটিং খরচ বাদ দিই হয় নন অপারেটিং প্রফিট থেকে নন অপারেটিং খরচ বাদ দাও আর নন অপারেটিং ইনকাম যোগ কর, যোগ করলে হয় নেট প্রফিট, কি তাই তো? এটা বলেছিলাম। তার মানে অপারেটিং গ্রস প্রফিট জানি, অপারেটিং খরচ জানি, বাদ দিয়ে হলো অপারেটিং প্রফিট। আবার দেখ এই দুটো আমরা জানি না, তার মানে এটাই তো আমাদের নেট প্রফিট, একদম ঠিক। তাহলে এই হয়ে গেল, এই হয়ে গেল তোদের নেট প্রফিট কত হলো 25%। আশা করি বুঝতে পেরেছি, এটা এমন কিছু কঠিন ছিল না, একদম ইজি ছিল। তাহলে এখন যেই লেভেলে অঙ্কগুলো করাচ্ছে এগুলো সব এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক, এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক, অঙ্ক তো ইজি হবে। আচ্ছা এবার এই অঙ্কটা যদি তোদের বলে অপারেটিং রেশিও বের করতে, কি করে করবি বল? তোদের যদি বলে অপারেটিং রেশিও বের করতে কি করে করবি? এখানে লেখ অপারেটিং রেশিও, এখানে লেখ তোরা অপারেটিং রেশিও। এই অঙ্কটা যদি তোদের জানতে চাই অপারেটিং রেশিও কি করে করবি, অপারেটিং রেশিও বের করার ফর্মুলা তোরা বলবি স্যার অপারেটিং রেশিও বের করার ফর্মুলা অপারেটিং কস্ট ডিভাইডেড বাই সেলস ইনটু 100, ডিভাইডেড বাই সেলস ইনটু 100। এবার দেখ তোদের বলি অপারেটিং কস্ট কি করে বের করতে, এখানে নিচে লিখে দিচ্ছি অপারেটিং কস্ট কি করে বের করতে হয়। অপারেটিং কস্ট কি করে বের করতে হয়, বের করার ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কি বললাম? কস্ট অফ গুডস সোল্ড, COGS প্লাস অপারেটিং এক্সপেন্সেস, প্লাস অপারেটিং এক্সপেন্সেস, COGS প্লাস অপারেটিং এক্সপেন্সেস। তো COGS কি করে বের করতে হয় বল? COGS বের করার ফর্মুলা সেল মাইনাস গ্রস প্রফিট, সেল মাইনাস ওই, এমন কিছু নতুন নয়, সব ফার্স্ট ভিডিওতে করা আছে। ফার্স্ট ভিডিও ডিটেইলসে বোঝানো আছে, এগুলো কিছুই নেই, আমার তো পড়ানো উচিতই না, এগুলো এত ইজি অঙ্ক। সেল থেকে গ্রস প্রফিট বাদ দিলে হয় কস্ট অফ গুডস সোল্ড, তার সঙ্গে অপারেটিং এক্সপেন্স যোগ করব। এই দেখ অপারেটিং এক্সপেন্স কত বের করলাম 19,000 টাকা, সেই 19,000 টাকা এখানে লিখে দাও। আচ্ছা সেল কত ছিল অঙ্কে? স্যার সেল ছিল 3,80,000, সেল লিখলাম 3,80,000 মাইনাস গ্রস প্রফিট, গ্রস প্রফিট কত? এই যে দেখতে পাচ্ছি 1,14,000, তো 3,80,000 থেকে 1,14,000 মাইনাস করব প্লাস 19,000। তো ক্যালকুলেটর কর, কেউ একজন কর, 3,80,000 মাইনাস 1,14,000 প্লাস 19,000 করে কত বের হচ্ছে? বল। আচ্ছা 3,80,000 মাইনাস 1,14,000, ঠিক আছে, প্লাস 19,000, 2,85,000, ঠিক বলেছিস, 2,85,000। এই 2,85,000 লেখ ক্যালকুলেটরে লেখ, 2,85,000 ডিভাইডেড বাই 3,80,000, ডিভাইডেড বাই 3,80,000 ইনটু 100 কত হচ্ছে? 2,85,000 ডিভাইডেড বাই 3 লাখ, হ্যাঁ 75%, একদম ঠিক বলেছিস 75%। তাহলে আমাদের বেরিয়ে গেল কি কি বেরোলো? গ্রস প্রফিট বের করলাম, নেট প্রফিট বের করলাম, অপারেটিং রেশিও বের করলাম। আরেকটা রেশিও বের করে নে, অপারেটিং এক্সপেন্সেস রেশিও। কোথায় করব? নিশ্চয়ই করে দিলাম, নিচে অনেক জায়গা আছে, অপারেটিং এক্সপেন্সেস রেশিও, ঠিক আছে, এটা করে নে, এটা করে দিই, তারপর তো অপারেটিং এক্সপেন্সেস রেশিও। তো অপারেটিং এক্সপেন্সেস রেশিও বের করার ফর্মুলাটা কি? লেখ অপারেটিং এক্সপেন্সেস রেশিও বের করার ফর্মুলা বলছি অপারেটিং এক্সপেন্সেস বাই সেলস, লেখ অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই সেলস ইনটু 100, ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তো অপারেটিং এক্সপেন্সেস কত? এই মাত্র বের করলাম 19,000, 19,000 ডিভাইডেড বাই 3,80,000 ইনটু 100 কত হচ্ছে? এটা 5% হচ্ছে। তাহলে দেখ আমাদের অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেল, অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার টুকেন। আচ্ছা এবার দেখ নেক্সট অঙ্ক করাবো, এটা হচ্ছে 2008 এসেছিল, হ্যাঁ সিওবি কো বানাচ্ছে, সব শর্ট কোশ্চেন গুলো করাচ্ছি। মানে আগে যে অঙ্কগুলো পড়িয়েছিলাম, যে 5টা ভিডিও দিয়েছি, ওইগুলোর একটা রিভিশন ক্লাস নিয়ে নিচ্ছি, যাতে পরের অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হয়। মানে একবার একটু রিভিশন করে নি, মানে অনেকদিন হলো কাছে নেই, ভুলে গেছি, সেই জন্য একটু রিভিশন করে দিচ্ছি। 2008, ঠিক আছে, 2008 অনার্স, ঠিক আছে, একদম পুরো যে অঙ্কটা করলাম তার পরে পরেই পাবি, ঠিক আছে অঙ্কটা। হ্যাঁ এই বইয়ের পেজ, আমি যেই বইটি করাচ্ছি সেই বইয়ের পেজ 671, ঠিক আছে। আচ্ছা দেখ টার্নওভার রেশিও করাচ্ছি, একদম ইজি। কি বের করতে বলেছে? তো
তোকে দেখ লাস্টে বলে দিয়েছে ক্যাপিটাল টার্নওভার রেশিও। তোকে কি বের করতে বলেছে, অঙ্কটা খুব ভাইটাল। তোকে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, তোকে বলেছে ডিফারেন্ট টার্নওভার রেশিও বের করতে। ডিফারেন্ট টার্নওভার মানে অনেক রকমের টার্নওভার রেশিও। বল কি কি টার্নওভার রেশিও শিখেছি? ডেটাস টার্নওভার রেশিও শিখেছি, ক্রেডিটাস টার্নওভার রেশিও শিখেছি, স্টক টার্নওভার রেশিও শিখেছি, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও শিখেছি। কত টার্নওভার, অনেক টার্নওভার রেশিও, হাবি যাবি যত খুশি টার্নওভার রেশিও হয়। কি বললাম? ডেটাস টার্নওভার রেশিও হয়, ক্রেডিটাস টার্নওভার রেশিও হয়, স্টক টার্নওভার রেশিও হয়, তারপর ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও হয়, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও হয়, কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও হয়, ক্যাপিটাল টার্নওভার রেশিও হয়। অনেক রকমের টার্নওভার রেশিও হয়, কোনো অসুবিধা নেই। তো আমাকে বলেছে ক্যাপিটাল টার্নওভার রেশিও অঙ্কে বলে দিয়েছে। তো দেখ কত নম্বর অঙ্ক, আমি যেই বইয়ের অঙ্ক বলছি সেই বই 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টার্নওভার রেশিও ফর্মুলা বলছি। দেখ আমি মনে করে দিচ্ছি কি করে মনে রাখতে হয়, যে কোনো টার্নওভার রেশিও বের করার ফর্মুলা, যে কোনো টার্নওভার রেশিও বের করার ফর্মুলা আমি আগেও বলেছি আবার বলছি। টার্নওভার মানে কাকে রিপ্রেজেন্ট করে? সেলকে রিপ্রেজেন্ট করে। টার্নওভার মানে সেলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তার মানে যার টার্নওভার রেশিওই বলুক, ঠিক আছে, তার মানে সেলটা উপরে চলে যাবে, সেলটা উপরে চলে যাবে, সেলটা উপরে লিখলাম। ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে? ক্যাপিটাল টার্নওভার রেশিও বলেছে তো, তাই এখানে ক্যাপিটাল বলতে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড কে বুঝি। ক্যাপিটাল বলতে ক্যাপিটাল এমপ্লয়েড কে বুঝি। হয়ে গেল। তো এটা কত বলেছে? ক্যাপিটাল টার্নওভার রেশিও স্যার 1.5 বলেছে। তো বল সেল কি ওকে বলেছে? না, সেল বলেনি। সেল বললে তো আমারটা করার দরকারই ছিল না, সেল বলেনি। তাহলে সেল বলেনি তো সেলের জায়গায় সেল লিখবো। আর ক্যাপিটাল এমপ্লয়েড, বল তোরা তো নিজেরাই জানিস ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলাটা কি। আমি অ্যাসেট দিক দিয়ে করি বা লাইবিলিটি দিক দিয়ে করি, যেই দিক দিয়ে করি আমরা অবশ্যই ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে পারবো। তো আমি যে কোনো একটা সাইড দিয়ে করছি, যে কোনো একটা সাইড দিয়ে করছি, যে কোনো একটা সাইড দিয়ে করছি ক্যাপিটাল এমপ্লয়েড। লাইবিলিটি সাইড দিয়ে করি, লাইবিলিটি দিক দিয়ে যদি করি আমাদের ফর্মুলা কি হয়? দেখ কোশ্চেন ক্যাপিটাল দিয়েছে না, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়েছে মনে হচ্ছে। আমি যে বইটা করছি সেই বইতে ক্যাপিটাল বলেছে, বা তোরা যে বইটা দেখছিস সেই বইতে ইকুইটি শেয়ার ক্যাপিটালও থাকতে পারে। যাই থাকুক, যার বই ক্যাপিটাল থাকে সে ক্যাপিটাল লিখবে, যার বই ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকবে সেই ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখবে, অসুবিধা কিছু নেই। তো এখানে লিখলাম ক্যাপিটাল, তারপর লিখবো রিজার্ভ, ঠিক আছে, তারপরে লিখবো লোন। এই তিনটে জিনিস যোগ করলে হয় আমার ক্যাপিটাল এমপ্লয়। তো তিনটে যোগ কর, 6 লাখ টাকা, 2.5 লাখ টাকা আর 1.5 লাখ টাকা, 6 লাখ, 2,50,000 আর 1,50,000। তাহলে টোটাল কত হচ্ছে? 10 লাখ। তো হয়ে গেল আমাদের 10 লাখ হয়ে গেল। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেল 10 লাখ ইকুয়াল টু 1.5। তার মানে এখান থেকে সেল বেরিয়ে গেল কত? 10 লাখ ইনটু 1.5 করলে কত হচ্ছে? 15 লাখ। তার মানে আমাদের এটা কি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ক্রস 15 লাখ হয়ে গেল সেল। আচ্ছা, আমাকে কিন্তু কোশ্চেনে বলেনি কোন টার্নওভার রেশিও বের করতে, বলেছে তুমি যে কোনো টার্নওভার রেশিও বের করতে পারো সে করে দাও, অসুবিধা কোথায়? তাহলে লেখ একটা একটা করে লেখ, সবাই লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ ডেটার টার্নওভার রেশিও। লেখ আমার সঙ্গে সঙ্গে সবাই লেখ ডেটার টার্নওভার রেশিও, ডেটার টার্নওভার রেশিও। তো বল ডেটার টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি? ডেটার টার্নওভার রেশিও আমি মাত্র বললাম যে কোনো টার্নওভার রেশিও বের করার ফর্মুলা, টার্নওভার মানে সেলকে রিপ্রেজেন্ট করে, উপরে চলে যাবে সেল, তাহলে এখানে লিখবো সেলস, উপরে লিখেছে সেল ডিভাইডেড বাই ডেটাস, ঠিক আছে, ডিভাইডেড বাই ডেটাস। এবার একজন ভালো কথা বলেছে, বলে ডেটাস, ডেটাস কাদের বলে? যাদেরকে আমরা ধারে গুড পেয়েছি, ঠিক আছে, যাদেরকে আমরা ধারে গুড পেয়েছি তাদেরকে ডেটাস বলে। তার মানে এখানে ও বললো ক্রেডিট সেল লেখা উচিত, একদম ঠিক বলেছে, ক্রেডিট সেল লেখা উচিত, ঠিক আছে। তো এই সেল, সেলের জায়গায় ক্রেডিট সেল লেখা উচিত, ঠিক বলেছে। যেহেতু অঙ্কে সেরকম কোনো রিপ্রেজেন্ট করেনি কত টাকা সেল ক্রেডিটে হয়েছে বা ক্যাশে হয়েছে, তাই আমরা শুধু সেল লিখলাম। আর আমাদের এই বিজনেস অ্যাকাউন্টসে শুধু সেল বলতে ক্রেডিট সেলকে বোঝানো হয়, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছিস, অ্যানসারটা পেয়ে গেছিস। তাহলে সেল কত? 15 লাখ ডিভাইডেড বাই ডেটাস। ডেটাস কত ছিল অঙ্কে? ডেটাস ছিল 2,75,000, ডেটাস ছিল 2,75,000। তো 15 লাখ কে যদি আমরা 2,75,000 দিয়ে ডিভাইড করি তাহলে কি বের হচ্ছে? 5.45 টাইমস। দেখ সমস্ত ইউনিট আমাকে জানতে হবে। টার্নওভার রেশিও কিসে বের হয়? টার্নওভার রেশিও অলওয়েজ টাইমসেই বের হয়, মানে ডেটাসটা কতবার টার্নওভার হয়েছে, কতবার টার্নওভার হয়েছে ডেটাসটা, 5.45 টাইমস। আচ্ছা, এরপর ডেটাস টার্নওভার রেশিও হয়ে গেল। এবার তোরা কর, এটা তো করতেই পারি, লাইক ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, এটাও করা যায়। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বের করার ফর্মুলাটা কি? একই ফর্মুলা, একই ফর্মুলা, ফর্মুলা চেঞ্জ হবে না। টার্নওভার মানে সেল উপরে চলে যাবে, সেল বাই ওয়ার্কিং ক্যাপিটাল, লেখ সেল বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ডব্লিউসি লিখলাম, তোরা ফুল ফর্ম লেখ, আমি ডব্লিউসি লিখলাম। তো সেল, সেল কত বলছে? 15 লাখ। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি?
নিচে লিখে নে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেট আমাকে কত বলেছে স্যার? কারেন্ট অ্যাসেট এখানে স্টক দিয়েছে, ডেটার্স দিয়েছে আর ব্যাংক দিয়েছে। তার মানে এখানে লিখছি কি কি দিয়েছে, স্টক দিয়েছে, ডেটার্স দিয়েছে আর ব্যাংক দিয়েছে, ব্যাংক। এইগুলো ছিল আমাদের কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটি কি দিয়েছে স্যার? এই অঙ্কে কারেন্ট লায়াবিলিটি অনলি ক্রেডিটার্স দিয়েছে। তো এখানে লিখ কারেন্ট লায়াবিলিটি ক্রেডিটার্স। এবার ভ্যালুগুলো পুট করা একটা করে। স্টক কত দিয়েছে? স্টক বলেছে 2,25,000, স্টক দিয়েছে 2,25,000, ডেটার্স দিয়েছে 2,75,000, ব্যাংক দিয়েছে কত? ব্যাংক দিয়েছে 50,000। ঠিক আছে, মাইনাস ক্রেডিটার্স কত বলেছে? ক্রেডিটার্স বলেছে 2 লাখ। তো এখানে ক্যালকুলেট করে দেখা যাক কত বেরোচ্ছে। 2,25,000 আর 2,75,000 মানে 5 লাখ। 5 লাখ 50 থেকে 2 লাখ বাদ দিলে 3,50,000। তো ওয়ার্কিং ক্যাপিটাল বেরোলো 3,50,000। তো 15 লাখকে যদি আমরা 3,50,000 দিয়ে ডিভাইড করি কত বেরোচ্ছে? 15 লাখকে যদি 3,50,000 দিয়ে ডিভাইড করি বেরোচ্ছে যে 4.28 টাইমস। লাইক 4.28 টাইমস। তাহলে কটা রেশিও বললাম? এখনো পর্যন্ত আমরা দুটো রেশিও আলোচনা করেছি, এখনো আরো অনেকগুলো রেশিও করিয়ে দেবো, বুঝলে? তারপরে করাচ্ছি। আচ্ছা, এত কি হয়ে গেল? এটা মুছে দিচ্ছি, এবার বাকিগুলো করবো। দুটো রেশিও করলাম, ডেটা টার্নওভার রেশিও করলাম আর ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও করলাম। এবার দেখ আর কি কি রেশিও বের করা যেতে পারে এই অঙ্ক থেকে। এই অঙ্ক থেকে আর কি কি রেশিও বের করা যেতে পারে? কর কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও কর, সেটা একদম ইজি, এমন কি কঠিন নেই। কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিও কর, কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিও। কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও বের করার ফর্মুলা সেল বাই কারেন্ট অ্যাসেট, সেল বাই কারেন্ট অ্যাসেট। তো সেল তো আমাদের বেরিয়ে গেছিল কত? 15 লাখ টাকা, তাই তো? সেল বেরিয়েছিল 15 লাখ টাকা। আর কারেন্ট অ্যাসেট এই মাত্র কত বের করলাম? এই মাত্র কারেন্ট অ্যাসেট বের করলাম 5,50,000 টাকা, তাই তো? কারেন্ট অ্যাসেট আমরা এই মাত্র বের করলাম 5,50,000 টাকা। তার মানে এটাকে ভাগ করলে হয় 2.73 টাইমস। আচ্ছা, আরেকটা রেশিও বের করা যায় স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও। তো স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কিন্তু উপরে সেল লিখে দিস না, স্টকের ক্ষেত্রে কস্ট বোঝায়, স্টকের ক্ষেত্রে কস্ট হয়, তাই এখানে লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড। এখানে লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই তোমার এভারেজ স্টক, AS এভারেজ স্টক। তো দেখ এখানে এটা করা যাচ্ছে না কস্ট অফ গুডস সোল্ড, কারণ আমরা সেল জানি, কস্ট তো জানি না, তাই জন্য এটা করা যাবে না স্টক টার্নওভার রেশিও। হ্যাঁ, অ্যাজাম্পশন করতেই পারে কেউ, তো এটাকে অ্যাজাম্পশন করতেই পারে কস্ট অফ গুডস সোল্ড, যেটা সেল বেরিয়েছে এখানে তো কোনো ইনফরমেশন দেয়নি না, তো এটা করা যাবে না, এই রেশিওটা করা যাবে না। তার মানে কি কি করলাম? এটাই করা যাচ্ছে, আর কিছু করা যাবে, কারণ যেহেতু যদি এখানে আমরা কস্ট জানতে পারতাম, এই গুডসটার সেলিং প্রাইসে 15 লাখ টাকা হয়েছে, কস্ট প্রাইস যদি জানতে পারতাম তাহলে অবশ্যই করা যেত, এটা জানা নেই তাই করা যাচ্ছে না। তো আশা করি এই অঙ্কটা শেষ হয়ে গেল। এরপরে একটা অঙ্ক করাবো, এটা টুকে নে, তারপর বলছি। টুকা হয়ে গেছে এটা? না দাদা। তাহলে দেখ এই অঙ্কটা হয়ে গেল, এরপরে একটা ভালো অঙ্ক করাবো, ইজি অঙ্ক, ঠিক একই অঙ্ক করাচ্ছি, 12 স্ট্যান্ডার্ড অঙ্ক করাচ্ছি। দেখ 16 নম্বর অঙ্ক, আমি যেখানে অঙ্ক করাচ্ছি 16 নম্বর, দেখ 2009, তারপরেই আছে, দেখ ওই পেজে থাকবে না, তারপরের পেজে থাকবে। তো দেখ 16 নম্বর অঙ্কটা কোশ্চেনটা তোরা দেখে নিয়েছিস, তোকে কারেন্ট রেশিও বের করতে বলেছে, কারেন্ট রেশিও, ঠিক আছে? ফর্মুলা বল, জানি আমরা কারেন্ট রেশিও বের করার ফর্মুলা এইমাত্র করালাম। কারেন্ট রেশিও বের করার ফর্মুলা তোরা বলছি CA/CL মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেট যদি আমরা আলাদা করে বের করে নিই, এই কোশ্চেনে কি কি কারেন্ট অ্যাসেট দিয়েছে? স্যার কোশ্চেনে কারেন্ট অ্যাসেট দিয়েই দিয়েছে 2,60,000, তার মানে এখানে 2,60,000 লিখে দে, বলে দিয়েছেন বের করতে হবে না। কারেন্ট লায়াবিলিটি বল, এই কোশ্চেনে কারেন্ট লায়াবিলিটি কত দিয়েছে? স্যার কারেন্ট লায়াবিলিটি দিয়েছে 2,60,000, কারেন্ট লায়াবিলিটিও দিয়েছে 2,60,000, ঠিক আছে? তাহলে 2,60,000 বাই 2,60,000 পুরো কত হচ্ছে? 1:1, কারেন্ট রেশিও হচ্ছে 1:1। তোরা বলতেই পারিস স্যার কারেন্ট লায়াবিলিটির ব্যাকেটে ব্যাংক ওভারড্রাফট দিয়েছে, এটা কিছু করলেন না? করব, ঠিক টাইম আসলে করব। কারেন্ট লায়াবিলিটি 2,60,000, কারেন্ট লায়াবিলিটি 2,60,000 দিয়েছে,
আমরা জানি কারেন্ট লায়াবিলিটির মধ্যেই ব্যাংক ওভারড্রাফট থাকে, তো আমার জানার দরকার নেই তো কারেন্ট লায়াবিলিটির মধ্যেই তো ব্যাংক ওভারড্রাফট থাকে। আমরা যখন কারেন্ট লায়াবিলিটি করি, কারেন্ট লায়াবিলিটির যা যা আইটেম থাকে তার মধ্যে ব্যাংক ওভারড্রাফট থাকে, তো আমি ব্যাংক ওভারড্রাফট নিতেই পারি, না নিলে কি আছে। আচ্ছা এবার লিকুইড রেশিও করব। লিকুইড রেশিও করতে গেলে ব্যাংক ওভারড্রাফটের পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে লিকুইড রেশিও লিকুইড রেশিও বের করার ফর্মুলাটা কি? কারেন্ট অ্যাসেট থেকে আমরা কি বাদ দিই? ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টকের আরেকটা নাম কি বললাম? ইনভেন্টরি। তো কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক বাদ দেব, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেব। এবার বোঝা গেল ব্যাংক ওভারড্রাফট কেন ব্র্যাকেটে বলে দিয়েছিল? কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেব। তো কারেন্ট অ্যাসেট কত বলেছিল? 2,60,000। আর ক্লোজিং স্টক, স্যার ক্লোজিং স্টক বলে দিয়েছিল, ক্লোজিং স্টক কত বলেছিল? ক্লোজিং স্টক তোরা বলবি স্যার ক্লোজিং স্টক তো কিছু বলেনি, হ্যাঁ একদম ঠিক, ক্লোজিং স্টক কিছু বলেনি। এবার যদি আমি তোমাদের বলি কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক বাদ দিই তাকে কি বলে জানিস? কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক বাদ দিলে তাকে বলে লিকুইড অ্যাসেট। আবার বলছি কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক বাদ দিই তাকে বলে লিকুইড অ্যাসেট। যেই লিকুইড অ্যাসেট অঙ্কে বলেছে 2,30,000, যেই লিকুইড অ্যাসেট অঙ্কে বলে দিয়েছে 2,30,000। আশা করি বোঝা গেল, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, এমন কিচ্ছু কঠিন দেয়নি। লিকুইড রেশিওর ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক, আর কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক যদি বাদ দিই, ঠিক আছে, আমার বেরো লিকুইড অ্যাসেট। সেই লিকুইড অ্যাসেট তো অঙ্কে বলেছে 2,30,000, ঠিক আছে, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি ছিল 2,60,000, তার থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করতে হবে। ব্যাংক ওভারড্রাফট বলে দিয়েছে 1.5 লাখ টাকা, ঠিক এখানে লিখলাম 1.5 লাখ টাকা। তাহলে কত হচ্ছে? 2,30,000 থেকে যদি আমরা 1,10,000 ভাগ করি, 2,30,000 ডিভাইড বাই 1,10,000 পরে কত হচ্ছে? 2,30,000 ডিভাইড বাই 1,10,000 পরে হচ্ছে 2.09, পরে হচ্ছে 2.09:1। তার মানে আমাদের লিকুইড রেশিও হয়ে গেল। আরেকটা রেশিও করতে বলেছে, কি বলেছে? অ্যাবসলিউট লিকুইড রেশিও। এটা বের করার ফর্মুলাটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে আমরা যতগুলো রেশিও করেছি এই ফর্মুলাটা পাইনি, এটা এখন নতুন পেলাম, এই ফর্মুলাটা লিখে নাও। এটা বের করার ফর্মুলা লিখ, কি লিখবি? যেটা বলছি সেটা লিখ, ক্যাশ প্লাস ব্যাংক, ঠিক আছে, প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ। ক্যাশ প্লাস ব্যাংক প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ, ক্যাশ প্লাস ব্যাংক প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ, ডিভাইডেড বাই কি লিখবি? ডিভাইডেড বাই তোরা লিখবি কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তাহলে আমি আবার বলছি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে অ্যাবসলিউট লিকুইড রেশিও বের করার ফর্মুলা কি, আমরা কি বলবো? ক্যাশ ব্যাংক আর মার্কেটেবল সিকিউরিটিজ, ডিভাইডেড বাই তোমার কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তো দেখ ক্যাশ ব্যাংক আর মার্কেটেবল সিকিউরিটিজ কত বলেছে? ক্যাশ আর ব্যাংক তো বলে দিয়েছে 50,000 টাকা, ক্যাশ আর ব্যাংক বলেছে 50,000 টাকা, এখানে লিখে দে ক্যাশ আর ব্যাংক কত? 50,000 টাকা। আর বল ইয়ে কত বলেছে? মার্কেটেবল সিকিউরিটি স্যার 60,000 টাকা, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এই দেখ কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট কত বলেছিলাম? 2,60,000 মাইনাস 1,50,000। তো 2,60,000 থেকে 1,50,000 বাদ দিলে কত হলো? 1,10,000। আমি তো একবার ডাইরেক্ট বসাতেই পারি, ঠিক আছে, না বোঝার তো কিছু নেই। কারেন্ট লায়াবিলিটি, এই যে কারেন্ট লায়াবিলিটি আর ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়ে কত হলো? 1,10,000। তাই আমরা করেছি 1,10,000 কে 1,10,000 দিয়ে ভাগ করলে কত হয়? 1:1। তার মানে আশা করি এই অঙ্কটাও বোঝা গেল, ঠিক আছে। তোকে না এটা দেখ, এরপরে এই অঙ্কটা করবো, তোরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছিস অঙ্কটা 17 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটা 2017 এ এসেছিল। তো কি বের করতে বলেছে? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলেছে। তো ফর্মুলাটাকে লিখে দিই। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ফর্মুলা আগেও বলা আছে, আবার বলছি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে তোমাদের ডেটার্স ইনটু, এবার আমাকে জানতে হবে, আমাকে যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড জানতে চেয়েছে এটা কি মাসে জানতে চেয়েছে নাকি আমাকে ডেতে জানতে চেয়েছে? কোশ্চেনে কিছু বলেছে? বলবি ডেতে জানতে চেয়েছে। তো বল কি করে বুঝলাম ডেতে জানতে চেয়েছে? প্রথমেই বলেছে অ্যাজুমিং 360 ডেজ ইন এ ইয়ার, তার মানে আমাকে দিনেই জানতে চেয়েছে, তাই তো? তাহলে দিনেই জানতে চাই, তার মানে এখানে লিখবো
দিনে যাচ্ছে, কত দিনে 1 বছর হয়? 365 দিনে। কিন্তু কোশ্চেনে যেহেতু 360 বলে, তাই আমাকে এখানে 360ই লিখতে হবে, ডিভাইডেড বাই ক্রেডিট সেলস। তাহলে বোঝা গেল কি ফর্মুলা বসতে চলেছে। আশা করি বুঝে গেছিস। এবার সব কিছু ডিটেইলস বল। ডেটার্স অঙ্কে বলেছে, হ্যাঁ স্যার ডেটার্স বলেছে 1,20,000, এখানে লিখে দে ডেটার্স 1,20,000। এটা 360 লিখলাম। বল ক্রেডিট সেল বলেছে না স্যার? ক্রেডিট সেল অঙ্কে বলেনি, ক্রেডিট সেল অঙ্কে বলেছে ক্রেডিট সেল বের করতে হবে, তাই তো? ক্রেডিট সেল বের করতে হবে, একটা একটা করে দে, একটা একটা করে, কোনো তাড়াহুড়া নেই। ইনভেন্টরি টার্নওভার রেশিও, প্রথমে লে ইনভেন্টরি, ইনভেন্টরি মানে স্টক কে বলে, ইনভেন্টরি মানে স্টক, অনেকবার বলেছি। ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। বল ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি? স্যার ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ স্টক। তো এভারেজ স্টক তো অঙ্কে বলেছে 1,80,000, এখানে লিখলাম 1,80,000 এভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? বল কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত? বোঝা যাচ্ছে না কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? বের করো না, কোনো অসুবিধা নেই। ইনভেন্টরি টার্নওভার রেশিও হচ্ছে 6, তার মানে এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাবে। বল ক্রস মাল্টিপ্লিকেশন করব, এই 1,80,000 এর সঙ্গে 6 গুণ কর, ঠিক আছে? 1,80,000 এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে 10,80,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু 10,80,000 হয়ে গেল এত অবধি। এইবার আমরা কি করব? দেখ এইবার আমরা কি করব, আমরা তো ছোটবেলা থেকে শিখেছি, খুব সম্ভবত 8 9 এ শিখেছি, কস্টের সাথে প্রফিট যোগ করলে সেল হয়, তাই তো? কস্টের সাথে যদি আমরা প্রফিট যোগ করি তাহলে কি হবে? সেল হবে। কস্টের সাথে প্রফিট যোগ করলে কি হয়? সেল হয়। তো কস্ট কত বলেছে অঙ্কে? অঙ্কে কস্ট কত বলেছে দেখ না, কোশ্চেন পড় ভালো করে, মন দিয়ে পড়। আমি বললাম কস্টের সঙ্গে প্রফিট যোগ করে সেল হয়। কোশ্চেনে দেখ জিপি রেশিও বলেছে 10%, কত বলে জিপি রেশিও? 10%। জিপি রেশিও বলেছে 10%, তাই জিপি রেশিও 10% বলে জিপি কার উপর হয়? দেখ জিপি রেশিও যখন বলবে 10%, মানে জিপি রেশিও যদি শুধু পার্সেন্টেজ বলে দেয় তার মানে ভাববো ওটা সেলের উপর বলেছে। জিপি রেশিও শুধু বলেছে তার মানে সেলের উপর বলেছে, তার মানে সেলের উপর 10%। জিপি কিসের উপর হতে পারে? হয় তোমার সেলের উপর হবে, না হলে কস্টের উপর হবে। আর যদি কিছু মেনশন করে না দেয় তার মানে আমরা সবসময় সেলের উপর ধরবো। তাহলে সেল তো 100, ধরে নিলাম প্রফিট 10, তার মানে এটা কত? 90 হবে, কারণ 90 এর সঙ্গে 10 যোগ করলে 100 হবে। আর কস্ট কত? স্যার কস্ট দেখতে পাচ্ছ 10,80,000, তো কস্টের 10,80,000, ঠিক আছে? তাহলে এখান থেকে নিশ্চয়ই আমাদের কি বেরিয়ে যাবে? সেল বেরিয়ে যাবে, সেল বেরিয়ে যাবে। তাহলে সেল বের করার নিয়মটা কি করব? সিম্পল করব, একদম সিম্পল প্রপোর্শনাল মেথড করব, মানে যেটাকে আমরা বলি ঐকিক নিয়ম। 90 টাকা কস্ট হলে 100 টাকা সেল। এই দেখ এখানে দেখিয়ে দিচ্ছি, তোরা যদি ভুলে যাস, 90 টাকা কস্ট হলে 100 টাকা সেল, 1 টাকা কস্ট হলে 100/90 সেল, ঠিক আছে? আর 10,80,000 হলে কি? বুঝতে পারলি তো কি করে বললাম? ছোটবেলায় করেছিস, ছোটবেলায় করেছিস, ছোটবেলায় করেছিস এগুলো। তাহলে কি লিখলাম এখানে? 100/90 ডিভাইডেড বাই 10,80,000, ডিভাইডেড বাই 10,80,000 কর, করে বল 10/90, 10/90 12 লাখ, 12 লাখ টাকা বেরিয়ে গেল আমাদের সেল, 12 লাখ টাকা বেরিয়ে গেল আমাদের সেল, ঠিক আছে? 12 লাখ টাকা বেরিয়ে গেল সেল। আচ্ছা এখানটায় করে দিচ্ছি, আমাকে জায়গা খুঁজতে হবে, আমাকে জায়গা খুঁজতে হবে, এখানটায় করছি। তা সেল বেরিয়ে গেছে আমাদের 12 লাখ টাকা। সেল যদি 12 লাখ টাকা বেরিয়ে যায় তাহলে আমার কি দরকার? ক্রেডিট সেল। দেখ এখানে ফর্মুলা কি ছিল? ক্রেডিট সেল, ক্রেডিট সেল বের করতে হবে। তো লাস্ট লাইনটা পড়, বলেছে ক্রেডিট সেল টু, টু মানে কি জানিস? এখানে রেশিও করতে গিয়ে ক্রেডিট সেল টু, ক্রেডিট সেল টু টোটাল সেল বলেছে, টু মানে বাই, টু মানে বাই, ক্রেডিট সেল বাই টোটাল সেল কত বলেছে? ক্রেডিট সেল বাই টোটাল সেল বলে 20%, 20%। তো ক্রেডিট সেল তো আমরা জানি না, ক্রেডিট সেল বের করব, কি করে বের করব? তোমরা বলবি স্যার টোটাল সেল জানেন, টোটাল সেল 12 লাখ টাকা, 12 লাখের 20% করলেই তো হয়ে যাচ্ছে, 12 লাখের 20%, তাহলে কত হচ্ছে? 2,40,000, 2,40,000, তাহলে এখানে লিখ 2,40,000। তাহলে এটা ক্যালকুলেট করে দেখে নে তোরা, 180 দিন বেরিয়েছে। দেখ এই অঙ্ক ভয় পাওয়ার কিছু নেই, এই অঙ্ক আমাদের এইচএস এ পড়ে, এইচএস এর স্টুডেন্টরা এই অঙ্কগুলো করে ফেলে, তো তোরা করতে পারবি। বিকম এ পড়ছিস, বিকম অনার্স এ পড়ছিস, কি একদম ইজি জিনিস। দেখ এরপরে যে অঙ্কটা করব সেই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2009 এ এসেছিল। বলছে গিভেন ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্সড অ্যাসেট 1.5, মানে কোশ্চেনে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্সড অ্যাসেট 1.5, বলেছে 60% of fixed asset were financed by proprietors fund, compute an appropriate ratio to test long term solvency and comment upon it। তো দেখ কি বলেছে, কোশ্চেনে প্রথমেই বলেছিল ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্সড অ্যাসেট, বলেছিল ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্সড অ্যাসেট। একটা একটা করে বলি কি কি বলেছিল। এই দেখ প্রথমে এটা বলেছিল
ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্স অ্যাসেট। কোশ্চেনে বলেছিল ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্স অ্যাসেট, তো ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্স অ্যাসেট মানে কি, ওয়ার্কিং ক্যাপিটাল বাই টু মানে বাই ফিক্স অ্যাসেট এফএ। তাহলে বুঝতে পারলি তো ওয়ার্কিং ক্যাপিটাল বাই ফিক্স অ্যাসেট লিখলাম। এটা কত বলেছে, এটা কি বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল টু ফিক্স অ্যাসেট স্যার 1.5 বলেছে, তাই এখানে লিখলাম WC বাই FA ইকুয়াল টু 1.5। তাহলে WC কত 1.5 FA, কেন ক্রস মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, বজ্র গুণন করলাম, হয়ে গেল এটা। তারপর কি বলেছিল, আর কি বলেছিল, সাজিয়ে নি। আচ্ছা আরেকটা, আমরা তো একটা ফর্মুলা জানি, তোরা নিশ্চয়ই সবাই জানিস, কিছুক্ষণ আগে অঙ্ক করে বললাম, ক্যাপিটাল এমপ্লয় আমরা বের করতে পারি দুই দিক থেকে, অ্যাসেট দিক দিয়েও করতে পারি, লাইবিলিটি দিক দিয়েও করতে পারি। দেখ এটা করেছি অ্যাসেট দিক দিয়ে যদি করি, এই দেখ এটা আমরা প্রথমটা লাইবিলিটি সাইড দিয়ে করেছি, লাইবিলিটি সাইড দিয়ে করলে ফর্মুলা কি হয়, প্রোপ্রাইটারস ফান্ড বাই প্রোপ্রাইটারস ফান্ড মাইনাস তোমার লং টার্ম ডেট। দেখ আমি আবার বলে দিচ্ছি, এখানে বলেছি যদি বুঝতে চাস, এই দেখ আমি আগে যে ব্যালেন্স শিট করতে না, আগেই মানে কোম্পানি ব্যালেন্স শিট, নরমাল ব্যালেন্স শিট, এই দিকে থাকে লাইবিলিটি, এই দিকে থাকে অ্যাসেট, এখানে থাকতো কি ফিক্স অ্যাসেট, এখানে থাকে কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, এখানে থাকে ধর, এখানে কি থাকে জানিস, ক্যাপিটাল, কি ক্যাপিটাল বললাম না, আর যে কোনো ক্যাপিটাল, ইংলিশ শেয়ার প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল যাই হোক, রিজার্ভ, ঠিক আছে, লোন, আর এখানে থাকে কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। এবার আমাকে যদি বলি স্যার অ্যাসেট দিক থেকে কি করে বের করতে হয় ক্যাপিটাল এমপ্লয়, দেখ অ্যাসেট সাইড দিয়ে বের করার নিয়মটা হচ্ছে এই দুটো যোগ কর, এই দুটো যোগ করে এটা মাইনাস কর, ঠিক আছে, এই দুটো যোগ কর আর এটা মাইনাস কর, তাহলে এটা অ্যাসেট সাইড দিয়ে হয়ে গেল, অ্যাসেট সাইড দিয়ে ক্যাপিটাল এমপ্লয়। আর যদি বলিস লাইবিলিটি সাইড দিয়ে কি করে করতে হয়, না বাকি হলো কোনটা, এই তিনটে লাইবিলিটি সাইড দেখ, মনে রাখার টেকনিক বললাম, এটা হচ্ছে, এটা দেখবো অ্যাসেট সাইড দিয়ে, এটা দেখবো অ্যাসেট সাইড দিয়ে, আর এটা দেখবো তোমার লাইবিলিটি সাইড দিয়ে। দেখ কত সুন্দর মনে রাখার টেকনিক, অ্যাসেট দিক দিয়ে ক্যাপিটাল এমপ্লয় বের করার ফর্মুলা এটা মাইনাস এটা, ঠিক আছে, এটা মাইনাস এটা, আর লাইবিলিটি সাইড দিয়ে করলে শুধু এই তিনটে যোগ করবে, বেশ হয়ে গেল। এইবার দেখ আমি কি করেছি, আমি কিছু কঠিন করিনি, আমি বের করেছি ক্যাপিটাল এমপ্লয় বের করার ফর্মুলা, যদি লাইবিলিটি সাইড দিয়ে করি কি করব, এই তিনটে যোগ করব, ঠিক, ক্যাপিটাল, রিজার্ভ আর লাইবিলিটি, লোন, ক্যাপিটাল, রিজার্ভ আর লোন। তাহলে বলতে তাহলে আমি পিএফ কেন লিখলাম, আরে পিএফ কাকে বলে, ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করলে তাকেই বলে পিএফ, প্রোপ্রাইটারস ফান্ড, তাই প্রোপ্রাইটারস ফান্ড লিখেছি। আর এলডি মানে লোন, তার মানে বোঝা গেল আমরা এই তিনটেই নিয়েছি। আচ্ছা যদি অ্যাসেট সাইড দিয়ে করি, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি মাইনাস করলাম, আশা করি বোঝা গেল। আর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে কি হয়, ওয়ার্কিং ক্যাপিটাল, তাই এখানে ওয়ার্কিং ক্যাপিটাল লিখলাম। তাহলে বলতে পারি তো এটাও ক্যাপিটাল এমপ্লয় ফর্মুলা, এটা লাইবিলিটি সাইড দিয়ে আর এটা অ্যাসেট সাইড, তার মানে আমরা বলতে পারি, তাহলে তো আমরা বলতেই পারি, কি বলতে পারি, এই দেখ এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তাই লিখলাম এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে, এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে পিএফ প্লাস এলডি এফএ প্লাস ডব্লিউসি, ডব্লিউসি এর মান কত বের করেছিলাম 1.5 এফএ, তাই এখানে এফএ ডব্লিউসি এর জায়গায় 1.5 এফএ লিখি, ক্লিয়ার। আচ্ছা পিএফ এর জন্য পিএফ, এবার দেখ এখানে এফএ আর 1.5 এফএ করলে কত হয়, এফ এর আগে কিছু নেই মানে 1 আছে, 1 এফএ আর 1.5 এফএ মানে 2.5 এফএ, আর এই এলডিটা সাইড চেঞ্জ করলে কি হয় মাইনাস এলডি, বুঝা গেল, এত অবধি তো ক্লিয়ার, বেশি কিছু যেতে হবে না। আমি কি বলেছি, আমি এইটা বুঝিয়েছি, আর আমি এত অবধি, আমি আর কিছু বলিনি, আমি আর কিছু বলিনি। এইবার দেখো, আর এটা তো নরমাল একটা কনসেপ্ট বোঝালাম, এইবার কোশ্চেনে দেখি কি বলেছে, আর কিছু হিন্টস দিয়েছে, কোশ্চেনে আরেকটা হিন্টস দিয়েছে, বলেছিল যে 60% অফ ফিক্সড অ্যাসেট ওয়ার ফাইন্যান্সড বাই প্রোপ্রাইটারস ফান্ড, মানে বলেছে ফিক্সড অ্যাসেটের 60%, দেখ ফিক্সড অ্যাসেট তার 60% করলে প্রোপ্রাইটারস ফান্ড হবে। আমাকে বলেছে প্রোপ্রাইটারস ফান্ড কি করে বের করো, ফিক্সড অ্যাসেটের 60%, তার মানে ফিক্সড এর 60% করে প্রপার্টিজ ফান্ড হয়ে গেল। তার মানে কি বলতে পারি, এই দেখ পিএফ কি লিখেছিলাম, এইটা 2.5 এফএ মাইনাস এলডি, তার জায়গায় এটা বসিয়ে দিলাম, এফএ ইনটু 0.6 সরি এফএ ইনটু 60%, তাহলে এফ এর 60% করলে কত হয় তোরা বুঝতে পারলি না, দেখ এফএ ইনটু 60% কত 0.60 না, তাহলে এফ এর সঙ্গে 0.60 গুণ করলে কত হয় 0.6 এফএ। এবার 2.5 এফএ আর এই সাইডে আছে 0.6 এফএ, সাইড চেঞ্জ করলে মাইনাস 0.6 এফএ হচ্ছে, আর এই মাইনাস এলডিটা সাইড চেঞ্জ করলে কি হয় প্লাস এলডি, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে কি হয় 1.9 এফএ ইকুয়াল টু এলডি, একদম ইজি, আমি এটাও বোঝালাম। এইবার এত অবধি তো বের করলাম, এই স্যার কি বের করতে বলেছিল, এত সব পড়েই যাচ্ছে, দেখ বের করতে বলেছিল এখানে বের করতে বলেছিল যে কম্পিউটার অ্যাপ্রোপ্রিয়েট রেশিও টু টেস্ট লং টার্ম সলভেন্সি, কোন কোম্পানির লং টার্ম সলভেন্সি বোঝা যায় কোন রেশিওর মাধ্যমে, লং টার্ম সলভেন্সি বোঝা যায় ডেট ইকুইটি রেশিওর মাধ্যমে, ঠিক আছে, লং টার্ম সলভেন্সি বোঝা যায় ডেট ইকুইটি রেশিওর মাধ্যমে, ঠিক আছে, তো বোঝা গেল। আর আমি বুঝিয়েছিলাম সেকেন্ড ভিডিওতে বলেছিলাম শর্ট টার্ম সলভেন্সি বোঝা যায় ওই তোর কারেন্ট রেশিও লিকুইড রেশিও থেকে জানতে যাই আমরা শর্ট টার্ম সলভেন্সি, আর এটা হচ্ছে লং টার্ম সলভেন্সি। তো লং টার্ম সলভেন্সির ফর্মুলাটা বুঝিয়ে গেলি, এলডি বাই পিএফ, এলডি কত বের করলাম, এই এলডি বের করলাম 1.9 এফএ, এলডি দিলাম 1.9 এফএ। আচ্ছা পিএফ কত বের করেছি, পিএফ স্যার এই দেখ পিএফ এফএ ইনটু 0 এফএ ইনটু 60%, এফ এর উপর 60% করলে কত হয় 0.6 এফএ,
তাই এখানটা 0.6 এফএ কেটে দে 1.9 কে 0.6 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে। আশা করি বুঝতে পারলি অঙ্কটা কোনো কঠিন নেই, কিন্তু এই অঙ্কটাই অনেকে পারবে না করতে। আচ্ছা দেখ এরপরে কত নম্বর অঙ্ক করব? 35 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? ঠিক আছে 35 নম্বর অঙ্কটা করাচ্ছি। কোশ্চেনটা কি বলেছে? ফ্রম দা ফলোইং রেশিও কম্পিউট দা ডেট ইকুইটি রেশিও of DKM Limited and comment upon its proprietary ratio 1:3। কোশ্চেনে তোমাকে proprietary ratio বলে দিয়েছে, ঠিক আছে? proprietary ratio বলে দিয়েছে, এটা ফান্ড লেখাটা ভুল হয়েছে, এটা রেশিও লিখা। কোশ্চেনে তোকে proprietary ratio বলে দিয়েছে। কোশ্চেনে কি বলেছে? proprietary ratio বলে দিয়েছে। এবার বলেছে এই যে proprietary ratio কত বলে 1:3, এখান থেকে তোমাকে debt equity ratio বের করতে হবে। তোমরা তো সোজা দিয়েছে কোশ্চেনটা, একদম ইজি। দেখ proprietary ratio বের করার ফর্মুলা আমরা আগেই শিখেছি, proprietors fund by total asset। আবার বলছি proprietary ratio বের করার ফর্মুলা কিছুক্ষণ আগেও পড়ালাম, proprietors fund by total asset লিখলাম, proprietors fund by total asset। আচ্ছা এখানে সব ভ্যালু পুট করব, তার আগে একটা কনসেপ্ট শিখি, একটা কনসেপ্ট। ওই আগের কনসেপ্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট এটা লায়াবিলিটি সাইড আর এটা অ্যাসেট সাইড, এটা লায়াবিলিটি সাইড এটা অ্যাসেট সাইড, ঠিক আছে? আমরা তো জানি ব্যালেন্স শিটের রুল কি, টোটাল অ্যাসেটের টোটাল যত হবে লায়াবিলিটি টোটাল তাই হবে, এটাই তো নিয়ম। আমরা এতদিন থেকে শিখে আসছি, 11 থেকে ফাইনাল অ্যাকাউন্ট শিখেছি, টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল লায়াবিলিটি, তাই কি টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল লায়াবিলিটি, ঠিক আছে? তো আর লায়াবিলিটি সাইডে কি কি থাকে? তো বলি অ্যাসেট কেন লিখলাম না? আমরা অ্যাসেট সাইড দিয়ে করছি না, অ্যাসেট সাইড দিয়েও করতে পারি। আমি লায়াবিলিটি সাইড দিয়ে করলাম কারণ আমার অনেক ছোট হয়ে যাবে, অ্যাসেট সাইড দিয়ে করলে একটু বড় হবে, তাই আমি একটু ছোট করার চেষ্টা করলাম, ঠিক আছে? অ্যাসেট সাইড দিয়ে বললে অ্যাসেট সাইড দিয়েও করে দিতে পারবো। তো এখানে কি বলেছে? শেয়ার ক্যাপিটাল, লায়াবিলিটি সাইড দিয়ে বলি শেয়ার ক্যাপিটাল আছে, রিজার্ভ আছে, লোন আছে, কারেন্ট লায়াবিলিটি দিবে। আলটিমেটলি কি আমরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে চারটেই আইটেম থাকে, চারটেই হেড থাকে। কি কি হয়? ক্যাপিটাল থাকে, রিজার্ভ থাকে, লোন থাকে আর কারেন্ট লায়াবিলিটি থাকে, এর বাইরে কিছু থাকতেই পারে না, ঠিক আছে? তো তাই শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভকে যোগ করলে প্রোপ্রাইটার্স ফান্ড। কি বললাম? শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ যোগ করলে হয় প্রোপ্রাইটার্স ফান্ড। কেউ বলতে পারে প্রোপ্রাইটার্স ফান্ড, কেউ বলবে ইকুইটি, কেউ বলবে নেটওয়ার্ক, ঠিক আছে? কেউ বলবে শেয়ার হোল্ডার ফান্ড, এতগুলো নাম হয়। তো বললাম শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ যোগ করলে প্রোপ্রাইটার্স ফান্ড। আর এখানে কি বলছে? লোন, লোন যে কোনো লোন, ছোট লোন বড় লোন যে কিছু লোন, লোন আর কারেন্ট লায়াবিলিটি দুটো যোগ করলে হয় টোটাল ডেট। কি বললাম? টোটাল ডেট। তার মানে আমরা বলতে পারি প্রোপ্রাইটার্স ফান্ডের সঙ্গে টোটাল ডেট যোগ করি তাহলে টোটাল লায়াবিলিটি, হ্যাঁ কি না? প্রোপ্রাইটার্স ফান্ড, আরে বোঝ না, এই চারটে যোগ করলে তো টোটাল লায়াবিলিটি, চারটে যোগ করি টোটাল লায়াবিলিটি হয়। এই দুটোর নাম কি? এটা আর এই দুটোর নাম কি? এটা। তার মানে এইটা এটা যোগ করলে তো টোটাল লায়াবিলিটি হবে, হ্যাঁ কি না? তার মানে আমি কি লিখেছি ভালো করে শোন, টোটাল অ্যাসেট মানে কি টোটাল লায়াবিলিটি, হ্যাঁ কি না? এতদিন দেখতে পারি একটা একটা করে বলছি। আচ্ছা আস্তে আস্তে প্রপার্টি রেশিও কত? 1:3 বলেছিলাম, 1/3 লিখলাম। প্রপার্টার্স ফান্ড যেমন ছিল তেমন লিখেছি, কিছু চেঞ্জ করিনি। টোটাল অ্যাসেট মানে কি বলি? টোটাল অ্যাসেট মানে টোটাল লায়াবিলিটি, তাহলে টোটাল অ্যাসেটের জায়গায় টোটাল লায়াবিলিটি লিখলাম, ঠিক আছে? এখানে যেমন ছিল তেমন লিখলাম, প্রপার্টার্স ফান্ড যেমন ছিল তেমন লিখলাম। টোটাল লায়াবিলিটি কি লাগে? টোটাল লায়াবিলিটি। টোটাল লায়াবিলিটি কাকে বলে? বলতে পারিস টোটাল লায়াবিলিটি স্যার এটা আর এটা যোগ করে টোটাল লায়াবিলিটি, হ্যাঁ কি না? এই দুটো যোগ করে টোটাল লায়াবিলিটি, এই দুটো যোগ করলাম, ঠিক আছে? তারপর কি হচ্ছে? ক্রস, বজ্রগুণন করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। এই পিএফ এর সাথে 3 যোগ করলে 3 পিএফ, আর 1 এর সাথে পিএফ যোগ করলে কত হয়? একটা পিএফ। তা পিএফ যদি ওই দিক যাচ্ছে সাইড চেঞ্জ করলে কি মাইনাস পিএফ, আর এখানে টিডি যেমন ছিল টিডি রাখলাম। 3 পিএফ থেকে একটা পিএফ বাদ দিলে কত? 2 পিএফ ইকুয়াল টু টিডি, ঠিক? তো টিডি এর মান কত হলো? 2 পিএফ। তাহলে এখানে টিডি মানে এবার ফর্মুলা দেখ, ডেট ইকুয়েশন ফর্মুলা, এটা বোঝানোর কিছু নেই। ডেট কত বের করলাম? ডেট বের করলাম 2 পিএফ, এখানে 2 পিএফ লিখলাম। আর এটা তো পিএফ, 2 পিএফ বাই পিএফ করলে কত হয়? 2:1। কঠিন অঙ্ক? কত ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কের মধ্যে। 34 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 34 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে কম্পিউট প্রপার্টারি রেশিও when debt equity ratio is 2/3, state the purpose of which these two ratio are computed। তোকে বলেছে debt equity ratio, বলেছে debt equity ratio 2/3 বলে দিয়েছে কোশ্চেনে, debt equity ratio বলে দিয়েছে 2/3, আমাকে এখান থেকে প্রপার্টারি রেশিও বের করতে বলেছে। তো কি করে করব? debt equity ratio ফর্মুলা জানি, debt বাই ইকুইটি, ইকুইটির আরেকটা নাম প্রপার্টার্স ফান্ড। তো লিখলাম, আবার এই কনসেপ্ট, একই কনসেপ্ট দেখ, এই রেশিও করতে গেলে এই কনসেপ্ট আমার মাথার মধ্যে একবার যদি ঢুকে যায় কোনো অসুবিধা নেই। ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড, এটা অ্যাসেট সাইড, অ্যাসেট সাইডের টোটাল অ্যাসেট, এটা টোটাল লায়াবিলিটি। আগে এটা বললাম, নতুন করে বলার কিছু নেই। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ আর লোন লায়াবিলিটি মানে কারেন্ট লায়াবিলিটি। শেয়ার লায়াবিলিটি সাইডে কি কি থাকে? শেয়ার ক্যাপিটাল থাকে, রিজার্ভ থাকে, লোন থাকে আর কারেন্ট লায়াবিলিটি থাকে, ঠিক আছে? শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এই দুটো যদি যোগ করি, এই দুটো মানে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভটাকে আমরা একবারে বলি প্রপার্টার্স ফান্ড, ঠিক আছে? আর লোন আর কারেন্ট লায়াবিলিটিকে আমরা বলি টোটাল ডেট, ঠিক আছে? এত অবধি বোঝা গেল, এটা নতুন কিছু নয়। আচ্ছা এবার দেখ আমরা যদি বলি ডেট,
এই ডেপটা কি করে বের করি? ডেপ এখানে দেখ, ডেপ মানে কোনটা? তোরা বলবি স্যার ডেপ মানে টিডি, টিডি বলছে, টিডি কি করে বের করতে পারি? টিডি কি করে বের করতে পারি? হয় আমরা টোটাল লাইবিলিটি থেকে প্রপার্টাস ফান্ড বাদ দেব, হয় আমরা টোটাল লাইবিলিটি থেকে প্রপার্টাস ফান্ড বাদ দেব, আর না হলে টোটাল অ্যাসেট থেকে প্রপার্টাস ফান্ড বাদ দেব। যে কোনো একটা করব, যে কোনো একটা করব, হয় টোটাল লাইবিলিটি থেকে প্রপার্টাস ফান্ড বাদ দেব, না হলে টোটাল অ্যাসেট থেকে প্রপার্টাস ফান্ড বাদ দেব। কি হয় এটা থেকে এটা বাদ দাও, না হলে এটা থেকে এটা বাদ দাও। আমি কি করেছি? টোটাল অ্যাসেট থেকে প্রপার্টাস ফান্ড বাদ দিয়েছি। কেন টোটাল অ্যাসেট নিয়েছি সেটাও পরে বুঝিয়ে, পরে বুঝবে, একটু এগুলোই বুঝতে হবে। তাই আমি লিখি টোটাল অ্যাসেট মানে প্রপার্টাস ফান্ড বাই প্রপার্টাস ফান্ড। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, 2 এর সাথে পিএফ গুণ করলে 2পিএফ, 3 টি এর সাথে 3 গুণ করলে 3টিএফ মাইনাস পিএফ এর সাথে 3 গুণ করলে 3পিএফ হয়ে গেল। এখানে 2পিএফ আর মাইনাস 3পিএফ কে সাইড চেঞ্জ করলে কি হয়? 3পিএফ। 2পিএফ আর 3পিএফ যোগ করলে কত হয়? 5পিএফ। এখানে লিখলাম 5পিএফ, আর এখানে 3টিএফ যেমন ছিল লিখলাম। এবার দেখ আমরা কি চাইছি? আমাকে কি বের করতে বলেছিল? প্রপার্টাই রেশিও। তো প্রপার্টাই রেশিওর ফর্মুলা কি? প্রপার্টাস ফান্ড বাই টোটাল অ্যাসেট, মাথায় রাখতে হবে। তো বুঝতে পারলি আমি কেন এই অ্যাসেট থেকে নিয়েছিলাম? আমার তো বের করতে হবে প্রপার্টাই রেশিও, তাই অ্যাসেট থেকে নিয়েছিলাম, লাইবিলিটি থেকে নিই। তাই পিএফ বাই, এখানে দেখ আমরা প্রপার্টাই রেশিও বের করব, কি বললাম? পিএফ বাই টিএ, তাই পিএফ বাই টিএ লিখলাম। তাই এটাকে 3/5 হয়েছে, তাই না? তো প্রপার্টাই রেশিও কত হলো? 3/5 মানে 3:5 নরমাল। তো ছোট অঙ্ক ছিল, সোজা অঙ্ক ছিল, ঠিক আছে? দেখ এরপরে যে অঙ্কটা করব 15 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 15 নম্বর অঙ্কটা করব, খুব ভালো অঙ্ক দিয়েছে। কি বের করতে বলেছে? কোশ্চেনটা পড়ছি দেখ। আ কোম্পানি হ্যাজ আ প্রফিট মার্জিন অফ 20%, মানে প্রফিট মার্জিন বলেছে 20%, অ্যাসেট টার্নওভার রেশিও বলেছে 3 টাইমস। বলছে হুইচ ইজ দ্য কোম্পানিজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলেছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI বের করতে বলেছে, ঠিক আছে? হাউ উইল দিস রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভ্যারি ইফ প্রফিট মার্জিন যদি 5% বেড়ে যায়, তাহলে কি হতে পারে? বলেছে অ্যাসেট টার্নওভার রেশিও যদি ডিক্রিজ হয়, ডিক্রিজ হয়ে যদি 2 এ চলে আসে, আগে অ্যাসেট টার্নওভার রেশিও ছিল 3 ছিল, এটা 2 এ চলে আসে, তাহলে কি হবে? বলছে প্রফিট মার্জিনও যদি 5% কমে যায় আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি 4 হয়ে যায়, তাহলে কি হতে পারে? তো চল তাহলে আমরা অঙ্কটা করে নিই। তো দেখ একটা একটা করে লিখি। আমাকে কোশ্চেনে কি বলেছে? প্রফিট মার্জিন বলেছে 20%। এখানে লেখ প্রফিট মার্জিন, প্রফিট মার্জিন 20% বলেছে। আরে প্রফিট মার্জিনের যে কোনো প্রফিট রেশিও, সে গ্রস প্রফিট রেশিও হতে পারে, নেট প্রফিট রেশিও হতে পারে। তো প্রফিট মার্জিন রেশিও কি বলতে পারি? তুই দেখ প্রফিট বাই সেলস বলতে পারি, কারোর কোনো অসুবিধা থাকলে বলতেই পারিস। প্রফিট বাই সেলস ইনটু 100 কত পার্সেন্ট বলেছে? বলেছে এটা 20% বলেছে, তো এখানে 20% লিখে দিলাম। তো 20% মানে শর্ট করে কি বলতে পারি? 1/5 বলতে পারি তো? আশা করি কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, কোশ্চেনে কি বলেছে? প্রথম লাইনেই বলেছে প্রফিট মার্জিন 20%। প্রফিট মার্জিন মানে তোরা বলি কি প্রফিট? আরে যে কোনো প্রফিট, সে গ্রস প্রফিট হতে পারে, নেট প্রফিট হতে পারে, আমি জানি না কোন প্রফিট। তো যেই প্রফিটই হোক, প্রফিট বাই সেল ইনটু 100, এটা 20% বলেছে। 20% মানে 1/5, ছোট করলে 1/5। আচ্ছা আর কি বলেছে? অ্যাসেট টার্নওভার রেশিও। এই দেখ অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও বের করার ফর্মুলাটা কি? সেল বাই অ্যাসেটস। কি বললাম? সেলস বাই অ্যাসেট। এটা কত বলেছে? তোরা বলি সেল বাই অ্যাসেট তো আমাদের 3 বলে দিয়েছে, সেল বাই অ্যাসেট 3 বলেছে। এইবার আমাকে কি বের করতে বলেছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলেছে। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলাটা কি? তোরা যদি কেউ প্রফিট মার্জিন, ভালো করে শোন, প্রফিট মার্জিন আর অ্যাসেট টার্নওভার রেশিও মাল্টিপ্লাই করে দিস, এই দুটো যদি মাল্টিপ্লাই করে দিস, প্রফিট মার্জিন আর অ্যাসেট টার্নওভার রেশিও দুটো যদি মাল্টিপ্লাই করে দিস, তাহলে তোর বেরিয়ে যাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই দুটো যদি মাল্টিপ্লাই করে দিস, দেখ যদি ভেঙে ভেঙে দেখায় তাহলে কি হচ্ছে? প্রফিট বাই সেলস, প্রফিট মার্জিন কি? প্রফিট বাই সেলস, আর অ্যাসেট টার্নওভার রেশিও কি? সেলস বাই অ্যাসেট। তাহলে দেখ সেলস সেলস কেটে যাচ্ছে, তাই রইলো কি? প্রফিট বাই অ্যাসেট। এবার যদি তোরা যদি খুব ডিটেইলসে বুঝতে চাস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আমি বিজনেসে যত টাকা ইনভেস্ট করব, আমি বিজনেসে যদি 10 লাখ 20 লাখ যা ইনভেস্ট করলাম, তার এগেইনস্টে কি রিটার্ন পাচ্ছি, এটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমার কথা বুঝতে পারলি? তার মানে কি বলছে? আমি বিজনেসে এত টাকা ইনভেস্ট করি, মানে অ্যাসেট। অ্যাসেট মানেই বলতে পারি, কেউ অ্যাসেট বলে, কেউ ক্যাপিটাল এমপ্লয়েড বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি যত টাকা ইনভেস্ট করি তার এগেইনস্টে কি রিটার্ন পাচ্ছি, মানে প্রফিট পাচ্ছি। তাহলে বুঝতে পারলাম এই দুটোকে গুণ করলে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে পারি। তো প্রফিট বাই সেল কত বলেছিল? বলবি 1/5, আর সেল বাই অ্যাসেট কত? 3। তার মানে কত হলো? এখানে 3/5। আশা করি বুঝতে পারলি। এটা যে বেসিক, বেসিক অঙ্ক দাঁড় করালাম, বেসিক। আমি এখনো কন্ডিশন করিনি। বেসিক দাঁড়ালো তো 3/5, তো 3/5 বলবে, 3/5 না বলে তোরা 60% বলতে পারিস, অসুবিধা নেই। এবার একটা করে কন্ডিশন। প্রথম কন্ডিশন কি বলেছে? স্যার প্রথম কন্ডিশন বলেছে প্রফিট যদি 5% বেড়ে যায়, তাহলে এখানে লিখি
if profit margin is increased by 5%, is increased by 5%, বলেছে প্রফিট মার্জিন যদি 5% বেড়ে যায় তাহলে কি হবে? তোরা নিজেরাই বলতে পারবি, বল আমার আগে প্রফিট মার্জিন কি ছিল, বেসিকে কি ছিল প্রফিট মার্জিন? বলবি প্রফিট মার্জিন আগে ছিল 20%, প্রফিট মার্জিন আগে ছিল 20%, এখন 5% বেড়ে গেছে। 20% ছিল 5% বেড়ে গেছে, তাহলে এখন কত হলো? 25%। 25% মানে কি 1/4, 25% 1/4, তার মানে এখন আমার আরওআই কত হচ্ছে? আরওআই কত হবে? দেখ একদম ইজি, আরওআই বের করার ফর্মুলাটা কি বলবি? তোরা বলবি প্রফিট মার্জিন ইনটু অ্যাসেট টার্নওভার রেশিও। তো প্রফিট মার্জিন আমার হয়ে গেল 1/4, ঠিক আছে? প্রফিট মার্জিন হলো 1/4 আর অ্যাসেট টার্নওভার রেশিও আগে যা ছিল তাই হবে 3, তার মানে 3/4 মানে 75%। তার মানে বোঝা গেল এটা? দেখ আশা করি বুঝতে পেরেছিস এটা। এর পয়েন্ট অ্যানসার, হ্যাঁ এর অ্যানসার মিলে গেছে। তার মানে বোঝা গেল। এবার বি পয়েন্টটা করব। দেখ কত ইজি, কঠিন লাগে খুব অঙ্কটা? একদম ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে, এখন অনেক সোজা অঙ্ক ছিল। বি কি বলেছে? বি বলেছে যদি অ্যাসেট টার্নওভার রেশিও 2 হয়, লাইক if asset turnover ratio 2, asset turnover ratio যদি 2 হয় তাহলে কি হবে? asset turnover ratio আগে কত ছিল? বলছে আগে 3 ছিল, এখন 2 হবে, asset turnover ratio 3 ছিল, 3 থেকে 2 হয়েছে, আর কিছু না, 3 থেকে 2 হয়েছে, বেশ তো হয়ে গেছে। তাহলে নরমাল কি হবে? আরওআই কি করে বের করব? দেখ আরওআই বের করার ফর্মুলাটা কি? আরওআই বের করার ফর্মুলা হচ্ছে তোর এই মাসে, দেখ এই মেইন ফর্মুলা, আরওআই বের করার মেইন ফর্মুলা বলি স্যার প্রফিট মার্জিনের সঙ্গে যদি অ্যাসেট টার্নওভার রেশিও মাল্টিপ্লাই করি তাহলে আরওআই বের হবে। প্রফিট মার্জিন এই কন্ডিশনে কি বলেছে? প্রফিটে কিছু চেঞ্জ হয়েছে? কিচ্ছু বলেনি প্রফিটের কথা, প্রফিটের কথা একদম বলেনি, মানে প্রফিট যা ছিল তাই আছে, যা ছিল মানে প্রথমে যেটা ছিল, প্রথমে কোনটা ছিল? এই 1/5, এই 1/5 ছিল, 1/5 ইনটু অ্যাসেট টার্নওভার রেশিও 2 বলেছে, 2/5 মানে কত? 40% হয়ে গেল। সি পয়েন্টটা কি বলেছে? এইটাই করব, এই পয়েন্টটা করলে এই অঙ্কটা শেষ এবং আজকের মতো ক্লাসও কমপ্লিট। বলেছে প্রফিট মার্জিন ইজ ডিক্রিজ বাই 5%, বলেছে ইফ প্রফিট মার্জিন ইজ ডিক্রিজ বাই 5%, প্রফিট মার্জিন যদি 5% ডিক্রিজ করে, ঠিক আছে? তো প্রফিট মার্জিন যদি 5% ডিক্রিজ করে, আর কি বলেছে? আর বলেছে অ্যাসেট টার্নওভার রেশিও যদি ইনক্রিজ করে 4 টাইমস, আর বলেছে অ্যাসেট টার্নওভার রেশিও ইজ ইনক্রিজড টু 4 টাইমস। কত টাইম বলেছে? দেখে নিই, ইনক্রিজ টু 4 টাইমস, হ্যাঁ 4 টাইমস। তাহলে অ্যানসার কি হবে? আলটিমেট অ্যানসার কি হবে? আরওআই বের করব কি করে? দেখ এখানে জায়গা নেই, আমি শর্টে বলে দিচ্ছি। প্রফিট মার্জিন 5% কমে গেছে, মেন প্রফিট মার্জিন কত ছিল? স্যার মেন প্রফিট মার্জিন ছিল 20% ছিল, 5% কমে গেছে, এখন কত হলো? 15%। এখন কত হলো? 15%। আচ্ছা না এখানে দেখিয়ে দিই, নাহলে হবে না, সবার টক হয় আমি তাহলে মুছবো। দেখ এবার দেখ অল্প একটু বাকি, আর এক লাইন বাকি আছে, এখানে মুছে দিচ্ছি। দেখ তাহলে আমরা আগে বের করে নিই প্রফিট মার্জিন কত হচ্ছে। প্রফিট মার্জিন এই অঙ্কটার প্রফিট মার্জিন কত হচ্ছে? প্রফিট মার্জিন মেন ছিল 20%, এখন 5% কমে যাবে, 5% কমে যাবে, হবে কত? 15% মানে কত? 15/100, এটাকে ছোট করলে 3/20। আর হচ্ছে অ্যাসেট টার্নওভার রেশিও, এটা কত বলেছে? হচ্ছে অ্যাসেট টার্নওভার রেশিও হবে 4, এখানে অ্যাসেট টার্নওভার রেশিও হবে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে মেন আরওআই কত হবে? আরওআই বের করার ফর্মুলা প্রফিট মার্জিন ইনটু অ্যাসেট টার্নওভার রেশিও, মানে 3/20 ইনটু 4 মানে কত হচ্ছে? 12/20। 12/20 কে ছোট কর, 12/20 দিয়ে 100 দিয়ে করি কত হচ্ছে? 12/20 করলে 4 দিয়ে করলে 3/5 মানে 60% হচ্ছে। হয়ে গেল, এই অঙ্কটা শেষ হয়ে গেল। দেখ এই অঙ্কটা শেষ হয়ে গেল।